বিগেস্ট থ্রেট এখন গ্রাম বাংলার দিকে কি চন্দ্রবোড়া? গ্রামের দিকের মানুষজন তারা কি কি সাবধানতা অবলম্বন করবে এটা আমাকে বলতো। সাবধানতা বলে কিছু নেই দাদা এই বর্ষাকালে। আমরা কি কার্বলিক অ্যাসিড ছড়িয়ে ছড়িয়ে এদের তাড়িয়ে দিতে পারি? এবার সেই ভেনামগুলোকে কি হয়, ঘোড়া জাতীয় প্রাণীর শরীরে ইনজেক্ট করা হয়, তারপর ওর ব্লাড থেকে সেই অ্যান্টিবডিগুলোকে কালেক্ট করা হয় এবং সেই অ্যান্টিবডিগুলোই কিন্তু আমরা নিই। সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম দেওয়া হয় আমাদের, সেই অ্যান্টিভেনাম কি পশ্চিমবঙ্গে তৈরি হয়? সব দেখো সাউথ থেকে অ্যান্টিভেনাম আসছে। সাউথের রাসেলস ভাইপারগুলো যদি তুমি দেখো, খুব ভালো করে যদি দেখো, ওদের মার্কিং আমাদের এদিককার রাসেলস ভাইপারের মার্কিং গুলো দেখবে আলাদা, ক্যারেক্টারিস্টিক্স একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই কারণে ওই সাউথের অ্যান্টিভেনামে ঠিকঠাক কাজ করছে না। দেখা যাচ্ছে ওইদিকে হয়তো 10 ভায়াল অ্যান্টিভেনাম দিয়ে কাজ হচ্ছে, কিন্তু আমাদের এদিকে 30 ভায়াল 40 ভায়াল অ্যান্টিভেনাম যাচ্ছে, তারপরেও রাসেলস ভাইপার বাইটের পেশেন্টকে বাঁচানো যাচ্ছে না। সমস্ত বিষধর সাপকে মেরে ফেলা হবে, তাহলে পরিবেশের উপর একটি প্রভাব পড়বে। শিরাধমনির যে ক্লট দূর করার জন্য যে মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, সেই মেডিসিনগুলো ভেনাম দিয়ে তৈরি হয়, হিমোটক্সিন দিয়ে। দামি দামি যে নার্ভের যে ওষুধগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু ওই কোবরা, ক্রেট, এদের বিষ, সেই বিষ দিয়ে তৈরি হচ্ছে। এবার যদি রাসেলস ভাইপার খতম, তাহলে কিন্তু সেই পেশেন্টগুলোও খতম হবে, কারণ সেই মেডিসিনটাই তো আর তৈরি হবে না। ধর আমাকে কোনো একটা সাপ কামড়ে দিয়েছে, এই সাপটা নির্বিষ না বিষ আছে এটা বোঝার কোনো উপায় আছে? আমি বলি যে তুমি দেখেছো সাপ বাইট? বলে হ্যাঁ দাদা সাপে কামড়েছে। তাহলে তুমি সোজা হসপিটাল যাও, ডাক্তারকে ডিসাইড করবে। বর্ষাকাল হলেই সাপের উপদ্রব চারদিকে প্রচন্ড বেড়ে যায়, এতে কারণ কি? একমাত্র এই রেনি সিজনটা হচ্ছে পিক টাইম স্নেক বাইট ডেথের জন্য আর কি। ওয়াইল্ড লাইফকে তুমি পোষ মানাতে পারো না, উচিত না। ওয়াইল্ড লাইফ ওয়াইল্ডেই ঠিক আছে। হ্যালো এন্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আপনাদের সাহায্যে, আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে একটু একটু করে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে টাইম অ্যান্ড টাইড পডকাস্টের আজকে 1 বছর পূর্ণ হয়ে গেল। আপনারা এইভাবেই ভালোবাসুন, আপনারা এইভাবেই আশীর্বাদ করুন, যাতে আমরা আরও নানান ধরনের বিভিন্ন বিষয়ের এপিসোডস তৈরি করে আপনাদের উপহারও দিতে পারি এবং এমন কিছু ইনফরমেশনস নিয়ে আসতে পারি যেটার বিষয়ে আপনারা বারবার আমাদের কমপ্লিমেন্ট দিয়েছেন, বলেছেন আমাদের এপিসোড থেকে নাকি নানান ধরনের ইনফরমেশনস পাওয়া যায়, সেই আরও নতুন নতুন ধরনের ইনফরমেশন আপনাদের উপহার দিতে পারি। আর যেহেতু আজকে একটা বিশেষ দিন, আজকে তাই আমাদের একটা বিশেষ পর্ব আমাদের টপ স্কোরারের সঙ্গে। আমাদের টপ স্কোরার কে ছিল নিশ্চয়ই মনে আছে, মনে না থাকলে চট করে একটা ছোট্ট রিক্যাপ দেখে নিন। মনোক্লেট কোবরা যদি কামড়ায়, তোমার পায়খানা, বমি, অ্যালার্জি, মাথা ব্যথা কিচ্ছু হবে না, শুধু তুমি হালকা করে মরে যাবে। মানে গোটা এশিয়া মহাদেশে সব থেকে বেশি মানুষকে মারে হচ্ছে এই কমন ক্রেট বা কালাত সাপ। তুমি কি করবে? আবার স্বাভাবিকভাবে শুয়ে পড়বে, ওই ঘুমটাই লাস্ট ঘুম হয়ে যাবে। ওর কোনো রকম কোনো আওয়াজ নেই, খুব সাইলেন্ট সাপ, এই কারণে একে আমরা সাইলেন্ট কিলার বলি। সাপ হাইবারনেট করে না। আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বা বিষ দাঁত যুক্ত সাপ হচ্ছে 40 মিলিগ্রাম হিমোটক্সিন বিষ লাগে একটা মানুষকে মারার জন্য, যেখানে একটা বাইটে প্রায় 250 থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢেলে দিতে পারে। চন্দ্রবোড়া তো তোকেও কামড়েছিল? আমাকেও কামড়েছিল। এটা কি ঘটেছিল? ঘটনাটা কি ঘটেছিল? ও ব্যাগের ভেতর থেকেই আমার আঙুলটাই বাইট করে দিয়েছে। 100 অল টোটাল 20 ভায়াল অ্যান্টিভেনাম আমার লেগেছিল। আমার এই লেফট হ্যান্ডটা বাদ দিতে হবে। মোটামুটি কতক্ষণের মধ্যে নিয়ে যেতে পারলে প্রাণ বেঁচে যাওয়ার বা ক্ষতি কম হওয়ার সম্ভাবনা থাকে? সাপের কামড়ের প্রাথমিক অন্তিম কোনো চিকিৎসা নেই, তোমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটাই করার আছে। একসময় সত্যি কলকাতার জন্য একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হবে একসময়। তুই যে কত গল্পকে মিথ্যে বানিয়ে দিচ্ছিস আজকে, তুই নিজেও জানিস না। একদম তাই। আজকে আবার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমার খুব প্রিয় মানুষ, আমার ভাই শাশ্বত। ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। তুই জানিস তুই আমাদের টপ স্কোরার চ্যানেলের। হ্যাঁ, এখনো অবধি। এবং তুই আসার পর থেকে বেসিক্যালি আমার চ্যানেলের একটা অন্যরকম মোড় ঘুরে গিয়েছিল। বহু অন্য মানুষ, মানে যাদের কাছে আমরা হয়তো আমাদের সব এপিসোড নিয়ে পৌঁছতে পারিনি, তুই আসার পর আমাদের ভিজিবিলিটি অনেক বেড়েছিল এবং এক অর্থে তুই আমার লাকি চার্ম। হ্যাঁ, সেই জন্যেই তোকে মানে বারবার করে বলে নিয়ে আসা। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ফর ইউর পারফরমেন্স, থ্যাংক ইউ ফর ইউর এপিসোড। অনেকদিন ধরে প্ল্যানিং চলছিল। হ্যাঁ, অনেকদিন এই ব্যাটে বলে হয় না, কারণ এই বর্ষাকাল সিজনটা আমাদের ভীষণ ব্যস্ততায় কাটে আর কি। একদমই ঠিক তাই। অবশেষে হয়েছে, সেটার জন্য আমি আই এম ভেরি হ্যাপি
মানে আজকে ফাইনালি আমরা এটা করতে পারছি, সেটার জন্য উই আর ভেরি হ্যাপি। আমারও দ্বিতীয়বার এসে খুব ভালো লাগছে তোমার সাথে। এবং তোর সঙ্গে সত্যি সত্যি প্রথম এপিসোড করার পরে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়েছিল তোর আমার দুজনেরই। আমরা এর মাঝেও অনেকবার কথা বলেছি, কিন্তু তুই এত ডাউন টু আর্থ এবং এত ভালো একজন মানুষ, তোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে, আড্ডা মারতে মজা করতেও ভালো লাগে। তবে আজকে আমরা মূলত কাজের কাজগুলো আগে করব, আড্ডা মজা সব তো থাকবেই। একদম। বর্ষাকাল হলেই সাপের উপদ্রব চারদিকে প্রচন্ড বেড়ে যায়, ব্যাপক ব্যাপক। এতে কারণ কি? কারণ এই বর্ষাকালেই ম্যাক্সিমাম সাপগুলোর, বোথ ভেনামাস অ্যান্ড নন ভেনামাস, এদের হচ্ছে ব্রিডিং পিরিয়ড, মানে হ্যাচিং পিরিয়ড। হ্যাঁ, ডিম ফুটে সব বাচ্চা কাচ্চা বেরোয়, এবং প্রায় মাস দেড়েক একটা টাইম থাকে হ্যাচিং, মানে যে টাইমটা মা সাপ ডিমকে আঁকড়ে থাকে, ওই টাইমেও প্রচুর ইনসিডেন্ট ঘটে যায়। এবং এই টাইমটা এখন ম্যাক্সিমাম হচ্ছে তোমার গোখরো সাপের বাচ্চা ডিম ফুটে বেরোচ্ছে। রোজ আমাদের কমসে কম 2 থেকে 3টে, তার বেশি আমরা অ্যাটেন্ড করতে পারি না, কারণ এগুলো খুব টাইম কিলিং প্রসেস। ওই ধরো গ্রাম বাংলায় কি হয়, গরিব মানুষের মাটির বাড়ি বা মাটির মেঝে থাকে, সেখানে ইঁদুরের গর্ত থাকে, ওইখানে সাপ ঢুকে ডিম পেড়ে দিয়েছিল, 1.5-2 মাস পর ডিম ফুটে এখন এই টাইমে বাচ্চা ফুটে বেরোচ্ছে। এবং সেগুলো কি হয়, 25টা-30টা অ্যাভারেজ বাচ্চা থাকে। হয়তো 2-1টা দেখতে পাচ্ছে, মানুষ মেরে দিচ্ছে, তারপর আমাদেরকে ফোন করছে, আমরা সেখানে যাচ্ছি, খোঁড়াখুড়ি করে, মানে ইঁদুরের গর্ত দেখো সুরঙ্গের মতো একদম তলা দিয়ে পুরো দেখা গেলো হয়তো ঘরকে ঘর 2-3টে ঘর পুরো আমাদেরকে ভেঙে ফেলে দিতে হলো, মানে সব আসবাব বার করে পুরো ঘর খুঁড়ে ফেলতে হলো। দিয়ে হয়তো আমরা ডিম পেলাম, মা পেলাম, বা ডিম যদি ফুটে যায় তাহলে সেখানে বাচ্চা পাচ্ছি। হ্যাঁ, এই এখন আমাদের চলছে ডেইলি। আমাদের মানে বলতে পারো লাঞ্চ টাঞ্চ কিছু হচ্ছে না, একবারে ডিনারের সাথে লাঞ্চ করতে হচ্ছে। খুব প্রেশার যাচ্ছে এই টাইমে। ম্যাক্সিমাম স্পেকটেকল কোবরার এখন বাচ্চা। স্পেকটেকল কোবরা মানে গোখরো সাপ, যেটা গোখরোও তো ভয়ঙ্কর বিষধর সাপ। ভয়ঙ্কর বিষধর সাপ। রিসেন্ট অনেকগুলো কেস হলো আমাদের ওদিকে, এবং ভেরি রিসেন্ট অনেকগুলো কেস আমার নলেজে এলো যে আধ ঘন্টাও টাইম পায়নি মানুষ। আধ ঘন্টার মধ্যে কিছু বাচ্চা, বড় মানুষ সব মারা গেল। এই বর্ষাকালে সব থেকে বেশি মানুষ মারা যায়। তো মানে গোটা ইয়ারের মধ্যে একমাত্র এই রেনি সিজনটা হচ্ছে পিক টাইম স্নেক বাইট ডেথের জন্য আর কি। আচ্ছা, খুব প্রচন্ড উৎপাত বেড়ে যায়। তুই কি রিসেন্টলি কোনো রেস্কিউ করলি? রিসেন্ট তো আমার রোজই তো চলছে রেস্কিউ। রোজই রেস্কিউ করছিস? রোজ চলছে, রোজ। আচ্ছা, এর মাঝখানে বোধহয় একটা ইনসিডেন্ট ঘটলো, যেটা তোর আগের বারের ইনসিডেন্টের মতো, যে তোর যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে বোধহয় অলমোস্ট বাইট করে দিচ্ছিল। বাইট করেওছে বিষ্ণুকে রিসেন্ট, গত পরশু দিনের কথা বলছি। একটা বেবি কোবরা, আমরা বলি যে বেবি কোবরা নাকি কামড়ায় না বা হয়, অনেক রকম ভাবে, কিন্তু বেবি কোবরা যেগুলো জাস্ট বয়স হয়তো 1 দিন বা 2 দিন, জাস্ট ডিম ফুটে বেরিয়েছে, সে বেবি কোবরা একটা কামড়ে দিয়েছে। তো যাই হোক, ও ভয় পেয়ে গেছিল। আমিও ওভার কনফিডেন্স দেখাইনি, আমি ছিলাম কলকাতাতে অন্য কাজে, তো ওরা গেছিল। তো ওকে আমি সঙ্গে সঙ্গে হসপিটাল যেতে বলি, ও হসপিটাল আসে, কিছুক্ষণ অবজারভেশনে থাকে। যাই হোক, লাকিলি ভেনাম এফেক্ট হয়নি। মানে এটা অ্যাকচুয়ালি হয় যে বেবি কোবরার কি বলতো দাদা, ভেনাম থাকে, বিষ দাঁত থাকে, সব থাকে, কিন্তু যে 12 মিলিগ্রাম বিষ তোমার লাগে নিউরোটক্সিন একটা মানুষকে মারার জন্য, প্রাপ্তবয়স্ক মানুষকে, তো সেই 12 মিলিগ্রাম ওদের থাকে না। আচ্ছা, যখন ও সবে সবে হয় না, তখন ওটা কম থাকে। ও কিন্তু বিষ ঢেলেছে, কিন্তু ওর শরীরে কোনো এফেক্ট হয়নি, কারণ 12 মিলিগ্রাম ওর শরীরে যায়নি। অ্যাটলিস্ট 4-5 মাস টাইম লাগে বাচ্চার। 4-5 মাস এজের যখন হয়ে যায়, তখন কিন্তু আবার ভয়ঙ্কর হয়ে যায়, কারণ তখন আবার ওর মাথাতে যতটা বিষ থাকবে না, ও পুরোটাই ঢেলে দেয়। তো মানে বেবি অবস্থায়, অ্যাডোলেসেন্স পিরিয়ড অবস্থায় ওদের সেন্স থাকে না যে কতটা ঢালতে হবে বা হয়। ওই কারণে আমরা বলি বড় গোখরোর থেকে মাঝারি গোখরোগুলো বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে রয়েছে, ফুল ম্যাচিওর্ড হয়নি, সেই রকম গোখরোগুলো বেশি ভয়ঙ্কর হয়, বেশি ডেঞ্জারাস হয়, কারণ অতিরিক্ত ভেনাম ওরা ঢেলে দেয়। আচ্ছা, কন্ট্রোল থাকে না নিজের। হ্যাঁ, মানে এবং বেশি ভেনাম ঢেলে দেওয়া মানে কি সাক্ষাৎ মৃত্যু? একদম বেশি ভেনাম ঢেলে দেওয়া মানে যে মৃত্যু তা না, যদি তুমি সঙ্গে সঙ্গে হসপিটাল যেতে পারো। টাইমটা মেন এখানে ভাইটাল ফ্যাক্টর। টাইমের ব্যাপারে আসবো, কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা ভীষণ চিন্তার ব্যাপার, ভাবনার ব্যাপার শুরু হয়েছে। সেটা হচ্ছে যে ভীষণ বেশি পরিমাণে চারদিক থেকে আমরা খবর পাচ্ছি যে চন্দ্রবোরা সাপের সংখ্যা হু 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 করে বাড়ছে। এবং তুই বলেছিলি আমাদের প্রথম যে চন্দ্রবোরা সরাসরি বোধহয় বাচ্চা দেয়, একমাত্র ডিম দেয় না, এবং সেই জন্যই চন্দ্রবোরা এত
সংখ্যাতেও বাড়ছে বাড়ছে। এবং আমাদেরও যত টেকনিশিয়ান বন্ধুরা ভাইরা যারা কাজ করে, যারা একটু গ্রামের দিকে যাদের বাড়িটারি, তারাও বলছে যে দাদা অন্য সব সাপ নয় কিন্তু চন্দ্রবোরা প্রচণ্ড বেড়ে যাচ্ছে। এবং রিসেন্টলি একটা ঘটনাও ঘটেছে যেখানে আমাদের একজন টেকনিশিয়ানকে চন্দ্রবোরা বাইট করেছে। আচ্ছা। হ্যাঁ, এবং সেই ছেলেটি বোধহয় আর সার্ভাইভও করেনি। হ্যাঁ, তো চন্দ্রবোরা যদি কাউকে কামড়ায়, প্রথমত তুই বল যে এই চন্দ্রবোরাকে চিনব কি করে, চন্দ্রবোরা কিরম দেখতে হয়? চন্দ্রবোরা সাপ ভীষণ সুন্দর দেখতে হবে, মানে ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে। অনেকে জলঢোরা বলে ভুল করে, অনেকে যদি ছোট সাইজের হয় ঘরচিতি বলেও ভুল করতে পারে। চন্দ্রবোরা বেশ মোটা সোটা সাপ হয়, মাথাটা ত্রিভুজ আকৃতি হয় এবং বডির দিকটা বেশ মোটা, লেজটা খাটো টাইপের হয়, গোখরোর মতো ওরকম লম্বা লেজ হয় না, এবং গোটা গাটা হয় হালকা ব্রাউনিশ বা গোল্ডেন কালার, এবং পিঠ জুড়ে সিরিয়াল ওয়াইজ আমাদের চোখের যে শেপ, ওটাকে আমরা ডিমের মতো বলি, তো ওই শেপ হয়। বডির দুই সাইড দিয়েও এরকম শেপ হয়, এবং বডির তলার দিকটা মানে পেটের দিকটা ওর সাদা হয়, ফুল হোয়াইট, তার মধ্যে ব্ল্যাক ব্ল্যাক অর্ধচন্দ্রাকৃতি, হাফ মুন, ওই রকম শেপ থাকে। এবং ওকে চেনার উপায়, ধরো কোনো সময় এখানে চন্দ্রবোরা ধরো ওই স্টুডিওতে রয়েছে এবং আমরা যদি ওর কাছাকাছি চলে যাই, ও একটা হুইসেল দিয়ে ও তোমাকে সতর্ক করে দেবে। ওই হুইসেল শুনে যদি তুমি সতর্ক না হও তাহলে কিন্তু ও ঝট করে অ্যাটাক করে দেবে। তবে সব সময় যে একদম 100% এই রুলস মেনেই ওরা অ্যাটাক করে তা না। বিশেষ করে আমার ক্ষেত্রেই যে বাইটটা হয়েছিল, কোনো রকম ও হুইসেল সাউন্ড দেয়নি, একদম ডিরেক্ট অ্যাটাক করে দিয়েছে। তোর মধ্যে তো ব্যাগের মধ্যে থেকে ওয়াইল্ড অ্যানিমালকে তুমি প্রেডিক্ট করতে পারবে না, ওরা সব সময় যে রুলস মেনে চলবে এরকম তুমি বলতে পারো না 100%। হ্যাঁ, কারণ আমিও যে একটা ইনসিডেন্টের কথা জানি, সেক্ষেত্রে সেই ছেলেটি গাছের কাছে ছিল এবং সাপের দিকে তার উল্টো দিক করা ছিল, কিন্তু আচ্ছা, সে যে থ্রেট করেছে খুব একটা তা নয়। ওই যে বললাম না, ও ভয় পেয়ে গেছে, ও হয়তো থ্রেট করেনি, কিন্তু সাপ প্রচন্ড ভীতু প্রাণী, ওর কোনো মুভমেন্টে ও হয়তো মারাত্মক ভয় পেয়ে গেছে, দিয়ে অ্যাটাক করে দিয়েছে। ও বুঝতেও পারেনি যে সাপ আছে, কিন্তু ওর যে হাত পা নড়েছে বা কিছু হয়েছে, ওর মুভমেন্টের জন্য সাপটা প্যানিক হয়ে গেছে। মুভমেন্ট কি ও দেখতে পেয়েছে? ও তো হিট সেন্স করে। চন্দ্রবোরা সাপ তো কোনো সময়ের জন্যই তোমাকে মানে দেখে বাইট করে না, ও হিট সেন্স করে বুঝে যায়, ওর র্যাডারে ধরা পড়ে যায় যে কাছে চলে এসছে। হিট সেন্স করে ও বুঝে যাবে। তাহলে কি ও দেখতে পায় না? ও আড়ালে থাকুক, ও আবডালে থাকুক, কোনো কৌটোর মধ্যে থাকুক, বা এখান দিয়ে কোনো গার্ড থাকুক, ওই পারে থাকুক, যেভাবে থাকুক, ও হিট সেন্স করে বুঝে যাবে যে আমার র্যাডারের মধ্যে আমার কাছাকাছি চলে এসেছে কোনো অ্যানিমাল। এবং সেই হিট সেন্স করেই কি ও হিট সেন্স করেই ও বাইটটা করে। ও দেখেও না, দেখে বাইট করে না। ও বাবা, একটু সাংঘাতিক। ওদের দৃষ্টিশক্তি তো পুয়ার, অতটা ভালো না। আচ্ছা, কিন্তু ওই যে বললাম না, ওই হিট সেন্স করে ও ঠিক বুঝে যায় যে কোন জায়গাটায় কতটা কি চলে এসেছে। এবার চন্দ্রবোরা সাপ সাধারণত কামড়ালে কতটা বিষ ঢেলে দেয়? চন্দ্রবোরা সাপের আমাদের ভারতবর্ষে চন্দ্রবোরা সাপই হচ্ছে কিংকোবরার পরে। কিংকোবরা তো ম্যাসিভ সাইজ হয়, ধরো 12 ফুট 15 ফুট 16 ফুট 18 ফুট লম্বা হয়ে যায়। কিংকোবরার পর চন্দ্রবোরাই এমন একটা বিষধর সাপ যার ভেনাম গ্ল্যান্ডে, বিষ থলির মধ্যে সব থেকে বেশি পরিমাণে বিষ স্টোর থাকে। আচ্ছা, মানে মোটামুটি ওর দুটো বিষ থলি মিলিয়ে প্রায় 300-350 মিলিগ্রাম বিষ স্টোর থাকে। অনেকে বলে একবার বাইট করলে সেকেন্ড বাইটে নাকি আর বিষ ঢালে না, এগুলো বাজে কথা। ও যতবার বাইট করবে ততবারই বিষ ঢালবে, লেথাল ডোজই ঢালবে। আচ্ছা, ঠিক আছে। ওর লেথাল ডোজ মোটামুটি 40 মিলিগ্রাম লাগে। ও বাবা, ও তো আমার 8 বার কামড়াতেই পারবে। আরামসে পারবে এবং ও প্রত্যেকটা বাইটে গড়ে 100-150 মিলিগ্রামও ঢেলে দেয়। কারণ আমরা মাঝে মধ্যে আমরা মানুষকে সচেতন করার জন্য যখন দাঁত দেখায় যে দেখো চন্দ্রবোরার দাঁত হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে লংগেস্ট ফ্যাং, আমাদের ভারতবর্ষের বিষধর সাপের মধ্যে ওর দাঁত সব থেকে বড়, 2-2.5 সেন্টিমিটার লম্বা এক একটা দাঁত। এবং ওই দাঁত যখন দেখানোর জন্য যখন দেখায় তখনই গল 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 করে বিষ পিচকিরির মতো বেরিয়ে আসে, মানে একদম ফুল লোড থাকে ওর ভেনাম। এতটাই মানে লোডেড থাকে। মানে সবচেয়ে সাংঘাতিক, তার মানে বিগেস্ট থ্রেট এখন গ্রাম বাংলার দিকে কি চন্দ্রবোরা বর্ষা সিজনে, সিজন ওয়াইজ না এই জিনিসটা একটু ভ্যারি করে। আচ্ছা, বর্ষার সিজনে সব থেকে বেশি থ্রেটেনিং বলতে পারো আমাদের গ্রাম বাংলায় স্পেকটেকল কোবরা, গোখরো সাপ, খোয়ে গোখরো যেটাকে বলে। আচ্ছা আচ্ছা। আর খোয়ে গোখরো বেশি টাইম দেয় না, 8 ঘন্টা 40 মিনিটের মধ্যেই নার্ভাস সিস্টেম মানে নিউরোটক্সিন তো ওটা মানুষকে মেরে দিচ্ছে। ও বাবা।
আর চন্দ্রপড়ার ক্ষেত্রে কি হয় দাদা, অনেকটা টাইম পাওয়া যায়। হ্যাঁ, চন্দ্রপড়া তুই বলেছিলি 100 মিনিট পর্যন্ত বোধহয়। মিনিটটা অ্যাকচুয়ালি সবসময় এরকম ভাবে বললাম না। দেখো তোমার শরীরে ভেনাম কতটা গেছে না তুমি জানো, না ডাক্তারবাবু জানে, কেউ জানে না। যদি ধরো বেশি পরিমাণে ভেনাম চলে যায় তাহলে ওইদিকে তোমার টাইমটা কম হয়ে গেল, তোমার কাছে সময় কম। মানে তাহলে কি মানে গ্রামের দিকের মানুষজন তারা কি কি সাবধানতা অবলম্বন করবে এটা আমাকে বলতো। এই বর্ষাকালে সত্যি আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, সাবধানতা বলে কিছু নেই দাদা এই বর্ষাকালে। আমি গত পরশুদিন তার আগের দিন গেছিলাম তোমার আমাদের কৃষ্ণনগর থেকে ওইদিকে বগুড়ার পাশেই একটা জায়গা, একটা গ্রাম। তো সেখানে গিয়ে দেখছি যে একদম পাকা বাড়ি, তারা ভাড়া থাকে, তারাও প্রাইমারি টিচার। তাদের সিঁড়ির নিচে আমার রেস্কিউ করা এখনো অবধি সব থেকে বড় রাসেলস ভাইপার ধরলাম। কত বড়? প্রায় 5.5 ফুট লম্বা, মানে প্রায় অ্যাপ্রক্স আমার হাইট, আমার ধরো প্রায় 6 ফুট হাইট, মানে ওইভাবে তো মাপিনি, মানে প্রায় ধরো আমার হাইটই 5.5 থেকে 6 ফুট লম্বা হবে। ওরে বাপরে বাপ, তো বিরাট বড়, ম্যাসিভ সাইজ। ওই ভিডিও এখনো আমার চ্যানেলে আসেনি, ওটা আসবে সামনে। তো এই মানে আনপ্রেডিক্টেবল, তুমি প্রেডিক্ট করতে পারবে না এই বর্ষাকালে বিশেষ করে, কারণ দেখো এখন রেনি সিজন, বিরাট বৃষ্টি হচ্ছে। ওরা কি হয়, ওই ধরো কোনো চন্দ্রপড়া বেসিক্যালি মাঠঘাটে থাকে, ওরা কিন্তু মানুষের কাছাকাছি থাকে না, কোবরার মতো। কোবরা এই আমরা আছি, যদি এটা মাটির মেঝে হয় ও নিচেই সুন্দরভাবে একদম বংশ বিস্তার করবে, ওর কোনো ব্যাপার হয় না বাবা। কিন্তু রাসেলস ভাইপার মানুষের থেকে একটু দূরে থাকে, চট করে কাছে আসে না। এবারে গর্তে মাঠের ধরো মানে বেশি অ্যাটাক হয় ওই কারণে চাষি ভাইরা, চন্দ্রপড়ার বাইটের অ্যাটাক হয় ম্যাক্সিমাম চাষি ভাইদের ক্ষেত্রে দেখি। তো এবার কি হচ্ছে, ওরা গর্তের মধ্যে ধরো জল ঢুকে যাচ্ছে, তো ওরা থাকছে না, ওরা বেরিয়ে চলে আসছে। এবার যে কোনো জায়গায় ঢুকে যাচ্ছে, যেখানে ড্রাই পাচ্ছে সেখানে ঢুকে যাচ্ছে, ঘর বাড়ি পরিষ্কার তাও ঢুকে যাচ্ছে। আনপ্রেডিক্টেবল, তুমি এই বর্ষাকালে তুমি কিছুই প্রেডিক্ট করতে পারো না। না, তোর কাছে এই খবরটা কি করে এলো? ওরাই কি ফোন করলো? আমাকে ফোন করেছিল, ওরা প্রথম দেখতে পায়, ওরা দেখতে পায় সকালবেলায় ঘুম থেকে উঠে ওই দাদা বেরিয়ে সিঁড়ির নিচে বাইক বা কিছু একটা বার করতে যাচ্ছিল, ওরকম ফোঁস করে সাউন্ড মেরে ওঠে। আচ্ছা, দিয়ে তো দেখে ওই রকম অবস্থা। আর এমন জায়গায় ঢুকে আছে যে আমাদের যেতেও, সেদিনও বিরাট বৃষ্টি ছিল, যেতেও প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেছে। হ্যাঁ, কিন্তু ওইখানেই ওইভাবেই বসেছিল। তারপর কিভাবে সেটাকে রেস্কিউ করলি? কিভাবে সেটাকে আমরা যেভাবে যাই রেস্কিউ, ওইভাবে মানে আমাদের কতটা চ্যালেঞ্জিং ছিল এই রেস্কিউটা? বিরাট বড় বললাম তো, মানে আমরা কি হয় দাদা, আমরা অনেক চন্দ্রপড়া শুধুমাত্র লেজ ধরে এইভাবে ঝুলিয়ে নিলে কি হয়, চন্দ্রপড়ার বডিটা এতটা ভার হয় যে ও মাথাটা হাত অব্দি নিয়ে যেতে পারে না। মোটামুটি একটা আমাদের টেকনিক্যাল ইয়ে দিয়ে আমরা সেটা করতে পারি, কিন্তু এটাকে আমি ওইভাবে ঝোলানোর কোনো রিস্ক নিতেই পারিনি। কারণ কি, ও আমার পায়ে বাইট করে দিতে পারবে, এতটা লেন্থ, লম্বা এতটা লেন্থ ওর। এবং হুকে করে নিচ্ছি তো মনে হচ্ছে যেন হুক পুরো বেন্ট হয়ে যাচ্ছে, এত তার বডি ওয়েট। ম্যাসিভ সাইজ রাসেলস। তারপর কি সেটাকে ওই ব্যাগে করে নিয়ে এলি? না, ব্যাগে না, আর তো ব্যাগে নিয়ে এই ইনসিডেন্টের পরে আমরা চেষ্টা করি ব্যাগে না নেওয়ার। প্রথমে মানে কৌটোর মধ্যে নিই, আচ্ছা, আর ডবল সেফটি হিসেবে কৌটোটাকে আবার ব্যাগের মধ্যে পুরে ব্যাগের মুখ বন্ধ করে নিয়ে আসি। ওই কৌটোর মধ্যে কি ফুটো করা থাকে? ফুটো করে দিই, ফুটো করে দিই, নিঃশ্বাস নিতে পারে। হ্যাঁ, এই যে রাসেলস ভাইপার বা বর্ষাকালে বলছিস, এই যে গোখুরো সাপ, এরা সারাক্ষণ বিভিন্ন জায়গায় ঘুরছে এবং বাড়িতে ঢুকে পড়ছে। আমরা কি কার্বলিক অ্যাসিড ছড়িয়ে এদের তাড়িয়ে দিতে পারি? দাদা, কার্বলিক অ্যাসিডের সাথে সাপ যাওয়ার কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, আমি সব জায়গাতেই বলি কার্বলিক অ্যাসিড যেটা একটা ঝাঁঝালো গন্ধ দেয়, সাপ গন্ধ নিতে পারে না। সাপ গন্ধই পায় না। সাপের মেন অর্গান হচ্ছে একটা জ্যাকবসন্স অর্গান থাকে, ওটাই বলতে পারো ওকে চালনা করে, ওটাই ওকে দেখায়, ওটাই ওকে শোনায়, ওটাই ওকে টেস্ট করায়। সব মেন অর্গান উপর চোয়ালের উপরের দিকে একটা থাকে অর্গান, জ্যাকবসন্স অর্গান, মেন অর্গান ওর ওটাই সাপকে কন্ট্রোল করে। আচ্ছা, ওটা কিভাবে কাজ করে? জ্যাকবসন্স অর্গান দেখবে দাদা, সাপ সবসময়ের জন্য জিভ লাপলাপায়, যে কোনো সাপ সব সময় জিভটাকে বার করে। বাইরে যখনই বার করছে তখন ওই বাতাসের মলিকুলসগুলোর জিভে লেগে যাচ্ছে, জিভটাকে ভেতরে ঢুকে ওই অর্গানেও ঠেকিয়ে দেয়। ওই অর্গান ডিটেক্ট করে পরিবেশের উষ্ণতা কতটা, আচ্ছা, সেই অনুযায়ী ও গতিবিধি ঠিক করবে যে কোন দিকে যাবে, কোন দিকে গেলে ও সেফ থাকবে, কোন দিকে বিপদ আছে, কোন দিক দিয়ে শিকার গেছে,
কোনো লিভিং অবজেক্ট, ইঁদুর হুম কোন রাস্তা ধরে গেছে, হুম হয়তো মিনিট 10 আগে ইঁদুর গেছে, ও কিন্তু দেখতেও পায়নি, কিন্তু ওর ওই জেকবসন্স অর্গান ওকে বলে দেবে যে এই পথে কিন্তু ইঁদুর গেছে, সে তো 10 মিনিট আগে গেছে। 10 মিনিট গেছে আগে গেছে, হুম 20 মিনিট আগে গেছে, হুম কিন্তু ও ওই রাস্তা পিছু করে করে, ওই যে বললাম না জেকবসন্স অর্গান ওকে সব বলে দেয়, আচ্ছা ওই অর্গানের মাধ্যমে ও রাস্তা ডিটেক্ট করে করে সেই রাস্তা দিয়ে ও কিন্তু চলে যাবে। এবার ইঁদুরটা ধরো তোমার ঘরে ঢুকেছে চাল গম খেতে, হুম এবার ও তোমার ঘরে ঢুকে গেল, এই কারণে কিন্তু সাপ মানুষের ঘরে ঢোকে, মানুষ তো এত বোঝে না। হুম হুম তাহলে এই যে চারদিকে বলে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে কার্বলিক অ্যাসিডের স্মেলটা নিতে পারবে না ও। আর ধরো তর্কের খাতিরে আমি ধরলাম তুমি এখানে কার্বলিক অ্যাসিড ফেললে, এর গন্ধটা কতক্ষণ থাকবে বলো? একটা টাইম পিরিয়ড, হার্ডলি 1-1.5 ঘন্টা থাকবে, তারপর তো ওটার গন্ধ তো উবে যাবে ওটা। তো বেসিক্যালি মানে লাভ কি হচ্ছে তাহলে তাড়াবো কি করে? ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে ডাকতে হবে, রেস্কিউয়ারকে ডাকতে হবে, বন দপ্তরকে ডাকতে হবে, তাছাড়া তাড়ানোর কোনো উপায় নেই। তাছাড়া তাড়ানোর কোনো উপায় নেই, কারণ তুমি যদি ওর কাছে যাও তুমি তো বাইট খেয়ে যেতে পারো না। হ্যাঁ না আমি তো যাবই না, সেটা ছেড়েই দে, মানে ধারে কাছে যাওয়া ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট বা রেস্কিউয়ারদের হেল্প কিন্তু ওই নিতে হবে। মানে আর এদের তো ওরম নয় যে সব বন্ধ করে রাখলাম, দরজা বন্ধ করে রাখলাম আর ঢুকবে না, ও তো ফুটো ফাটা যেদিক দিয়ে পারে ঢুকে যাবে। এদের কোনো প্রিকশন নেই যে মানে আসার রাস্তা আটকানোর কোনো বেসিক্যালি উপায় নেই। এই কারণে আমি সবসময়ের জন্য বলি যে ইঁদুর ব্যাং আটকাও ভাই, ইঁদুর ব্যাং। আর ইঁদুর ব্যাং আটকাতে গেলে তোমার ঘরে পোকামাকড় আটকাতে হবে, কারণ পোকামাকড় খেতে আবার ইঁদুর ব্যাং আসে। বাবা এ তো পুরো একদম একদম চেন, পিরামিড। হ্যাঁ একদম চেন, ফুড চেন। হ্যাঁ ওই ফুড চেনটাকে ব্রেক করতে হবে, মানে পোকামাকড়, এবার পোকামাকড় কি করে আটকাবে মানুষ বল দেখি? ঘরদোর পরিষ্কার রাখতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার রাখো, জঞ্জাল বাঁধবে তো সেখানে মাকড় এই আরশোলা ফারশোলা চলে আসবে, হুম হুম হুম। আর সেটার জন্য ওরা চলে আসবে। এই হচ্ছে চেন, আর কিছু না। এবার তুই আমাকে বল যে এই যে ধর কাউকে দুর্ভাগ্যবশত সাপটা কামড়ে দিল, এবার তাকে অ্যান্টিভেনাম দিতে হবে, তুই বলেছিস। অ্যান্টিভেনাম লোকাল হসপিটালে কি পাওয়া যায় সবসময়? সমস্ত সরকারি হাসপাতালে, আমাদের দেশের কথা বলছি, আমাদের দেশে যে কোনো স্বাস্থ্যকেন্দ্র যেখানে রাত্রিবেলায় থাকার ব্যবস্থা রয়েছে সেখানেই তুমি অ্যান্টিভেনাম পেয়ে যাবে। মানে এই প্রশ্নটা শুধু মানে তোমার না দাদা, অনেকেই প্রশ্ন করে যে দাদা কোন হসপিটালে যাব, ফোন করে আমাকে এইটা জিজ্ঞেস করে যে দাদা ভালো হসপিটালে নিয়ে যাব, জেলা হাসপাতালে নিয়ে যাব, কলকাতা নিয়ে যাব, এরকম অনেক প্রশ্ন করে। তো আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে এটাই বলবো যে স্নেক বাইট যদি আপনার হয় বা আপনার পরিচিত কারোর হয়, সবসময়ের জন্য নিকটবর্তী আপনার বাড়ির কাছাকাছি যে রুরাল হসপিটাল রয়েছে বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেইখানে নিয়ে যান, সেইখানে আপনি অ্যান্টিভেনাম পেয়ে যাবেন। ফার্স্ট ডোজটা যত তাড়াতাড়ি পড়বে তত কিন্তু আপনার বাঁচার চান্স বাড়বে, না হলে কিন্তু মৃত্যু নিশ্চিত, কারণ টাইম আপ হয়ে গেলেই তারপরে অ্যান্টিভেনাম দিয়ে কিন্তু আর বাঁচানো যাবে না। আচ্ছা এই যে ধর সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম দেওয়া হয় আমাদের, সেই অ্যান্টিভেনাম কি পশ্চিমবঙ্গে তৈরি হয়? পশ্চিমবঙ্গে হয় না। পশ্চিমবঙ্গে হয় না, এটা আমাদের ভারতবর্ষের শুধুমাত্র দক্ষিণে কিছু আছে, কিছু বলতে কি একটাই সেন্টার আছে, আচ্ছা সাউথে। সেখান থেকেই গোটা ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সব জায়গায় যায়। আচ্ছা এই ব্যাপারে সরকারি উদাসীনতা রয়েছে দাদা। আচ্ছা হ্যাঁ, কারণ আমাদের গ্রাম বাংলায় মোস্ট মানে ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যাটাক হচ্ছে এই স্নেক বাইট, এবং এই স্নেক বাইট টেরিটোরিয়াল বেসিসে সাপের তোমার ভেনামের হয়তো একই সাপ যেটা সাউথে রয়েছে, আমি রাসেলস ভাইপার দিয়ে বলছি, রাসেলস ভাইপারের ক্ষেত্রে আমরা এরকম অনেক দেখেছি, অনেক তোমাকে হাতে গোনার রেকর্ড আমি তোমাকে দিয়ে দেবো, যে ওই অ্যান্টিভেনামের ফল্টের জন্য সে মারা গেছে। অ্যান্টিভেনামের ফল্টের জন্য? ফল্টটা কিরকম কিরকম সব দেখো, সাউথ থেকে অ্যান্টিভেনাম আসছে। সাউথের রাসেলস ভাইপারগুলো যদি তুমি দেখো, খুব ভালো করে যদি দেখো, ওদের মার্কিং আর আমাদের এদিককার সাউথের মানে আমাদের এদিককার রাসেলস ভাইপারের মার্কিংগুলো দেখবে আলাদা। আচ্ছা সাউথের রাসেলস ভাইপার হয় আরো বড় বড়, মানে আমাদের এদিকে যে সাইজ পাওয়া যায় তার থেকেও বড় বড় হয়, অনেক বেশি অ্যাটাকিং হয়। রাসেলস ভাইপার তো অ্যাটাকিং হয়ই, আমি তুলনা করছি দুটো জায়গার মধ্যে। এবং ওদের ভেনাম, ওদের যেটা মেন চেনার উপায়, যে গায়ের মার্কিং দেখবে, যে আমি বললাম না চোখ শেপের যে পিঠের ইয়েগুলো হয়, আমাদের এদিকে কি হয় যে চোখ শেপের যে মার্কিংগুলো হয় তার ভেতরটা ফাঁকা, মানে ভেতরে গোল্ডেন মার্কটা থাকে আর বর্ডার হিসেবে কালো মার্ক থাকে, কিন্তু সাউথের রাসেলস ভাইপারগুলো পুরোটাই ব্ল্যাক থাকে।
মানে যে চোখ শেপ যেটা থাকে ওর ভেতরটা পুরোটাই ব্ল্যাকিশ থাকে। আচ্ছা আচ্ছা। এবং ভেনামের দিক থেকেও চেঞ্জ হয়, এটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি বুঝছি যখন আমাদের এদিককার পেশেন্টগুলো রাসেলস ভাইপারের বাইটে মারা যাচ্ছে। দেখা যাচ্ছে ওইদিকে হয়তো 10 ভায়াল অ্যান্টিভেনাম দিয়েই কাজ হচ্ছে, কিন্তু আমাদের এদিকে 30 ভায়াল 40 ভায়াল অ্যান্টিভেনাম যাচ্ছে, তারপরেও রাসেলস ভাইপার বাইটের পেশেন্টকে বাঁচানো যাচ্ছে না। আচ্ছা, সেটা সেদিক থেকে নিজেকে লাকি মনে হয় দাদা যে আমি বেঁচে গেছি। একদমই তাই, কিন্তু সেটা কেন হচ্ছে? মানে ওই যে বললাম, দেখো অ্যান্টিভেনাম যে কিভাবে তৈরি হয় এটা জানতে হবে। কিভাবে তৈরি হয়? বিভিন্ন জায়গায় থেকে সেই এলাকার ভেনামাস স্নেকগুলোকে কালেক্ট করা হয়, মানে মোস্টলি যেখানে স্নেক বাইট হয় সেই এলাকায় সেই যে লিস্ট করা হয় প্রথমে, যে সেইখানকার ফার্স্ট হয়তো 4 ভেনামাস স্নেককে ওরা চুজ করলো, সেই ভেনাম কালেক্ট করা হয়। আর তার মধ্যে সাউথে ধরো তৈরি হচ্ছে, সাউথের রাসেলস ভাইপারও আছে সেই লিস্টে। এবার সেই ভেনামগুলোকে কি হয়, ঘোড়া জাতীয় প্রাণীর শরীরে ইনজেক্ট করা হয়। ঘোড়া জাতীয় প্রাণী? অল্প পরিমাণে। আচ্ছা আচ্ছা। এবং ঘোড়াকে প্রথমে ধরো ঘোড়া নিতে পারলো না, একটু ঝিমিয়ে পড়লো, তারপর আস্তে আস্তে ওর কিন্তু ভিতরে ইমিউনিটিটা স্ট্রং হয়, অ্যান্টিবডি তৈরি হতে থাকে ওর শরীরে সেই বিষটাকে প্রতিহত করার জন্য। আচ্ছা, স্ট্রং হয়ে গেল, ঘোড়া আবার স্বাভাবিক হয়ে গেল, আবার ওর মধ্যে বিষ পুশ করা হলো, সাপের ওই বিষ পাঞ্চ, কিন্তু হ্যাঁ মানে ওর মধ্যে নিউরোটক্সিন, হিমোটক্সিন, মানে সেই লোকালে ককটেল, সেই ককটেল ভেনাম কিন্তু পুশ করা হচ্ছে এবং ঘোড়াটাকে আস্তে আস্তে স্ট্রং বানানো হচ্ছে। এরকম ভাবে 3-4 বার করে করে এই প্রসেসটা রিপিট করা হয়। আচ্ছা, সেই ঘোড়াটা আলটিমেটলি স্ট্রং হয়ে গেল। তারপর ওর ব্লাড কালেক্ট করা হয়, মানে ওই ঘোড়াটার ব্লাড কালেক্ট করা হয়। আচ্ছা, মানে ওর ব্লাড থেকে সেই অ্যান্টিবডিগুলোকে কালেক্ট করা হয়। আচ্ছা আচ্ছা। এবং সেই অ্যান্টিবডিগুলোই কিন্তু আমরা নিই অ্যাজ এ অ্যান্টিভেনাম। আচ্ছা, মানে অ্যান্টিভেনাম হচ্ছে এটাই। ও, কিন্তু এবার আমাদের এখানে যেহেতু চন্দ্রবড়ার সাপের বিষটা একটু অন্য ধরনের, ক্যারেক্টারিস্টিকটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই কারণে ওই সাউথের অ্যান্টিভেনামে ঠিকঠাক কাজ করছে না। এরকম প্রচুর রেকর্ড আমরা কিন্তু পাচ্ছি দাদা। আচ্ছা, মানে সবসময় যে ওই অ্যান্টিভেনাম কাজ করছে তা একেবারেই হচ্ছে না না না। ওই যে বললাম না, ওইদিকে ধরো সাউথে ধরো 10 ভায়াল দিলে হয়তো পেশেন্টটা ঠিক হয়ে যেত, এদিকে 20 ভায়াল 30 ভায়াল 40 ভায়াল লেগে যাচ্ছে, তাও বাঁচছে না, তাও বাঁচছে না। তো সেক্ষেত্রে কি আমাদের মানে একটা ডেডিকেটেড আমাদের এখানকার জন্য তৈরি অ্যান্টিভেনাম? অবশ্যই উচিত, এগুলো টেরিটোরিয়াল হওয়া উচিত। আমাদের ভারতবর্ষ এত বড় দেশ, প্লাস ধরো ওদিকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, টেরিটরিটা ভাবো কত হিউজ টেরিটরি। এবং সেই রকম তাহলে ডেডিকেটেড ভেনাম সেন্টার তৈরি করা উচিত। ভীষণ, মানে এটা ভীষণ, মানে দেখো রুরাল এরিয়াটাই তো বেশি না, শহর কয়টুকুনি আছে বলো দিকে আমাদের ভারতবর্ষে? যদি তুমি কাউন্ট করো শহর কটা আছে, হাতে গোনা আছে, কিন্তু ম্যাক্সিমামটা তো রুরাল এরিয়া, আর স্নেক বাইট গুলো তো রুরাল এরিয়াতেই হয়। এটা সরকারের উচিত যে এই অ্যান্টিভেনাম তৈরির যে সেন্টারগুলো, আমি তোমার আজকে পডকাস্টের মাধ্যমেই আমি আমার এই বার্তাটা দেবো যে যাতে সরকার এই ব্যাপারে ইনিশিয়েটিভ নেয়। এবার তুই আমাকে বল যে সাপকে তো অনেক ক্ষেত্রে তুই আগে বলেছিলি যে শাঁখামুটি সাপ অন্য সাপকে খেয়ে নেয়, এবং শাঁখামুটি সাপ এখন আর অলমোস্ট নেই বললেই চলে। সেই জন্যও কি চন্দ্রবোড়ার বংশবৃদ্ধি? অবশ্যই, শুধু চন্দ্রবোড়া না, এই যে এই টাইমে স্পেকটিক্যাল কোবরাও এত বারবারন্ত, এই বারবারন্তগুলোর জন্য আমরাই দায়ী। কারণ দেখো প্রকৃতি সবকিছু একটা ব্যালেন্স করে কিন্তু পাঠিয়েছে এই পৃথিবীতে, সবকিছু একটা ব্যালেন্স ছিল। বিগড়াচ্ছে কে? আমরাই গাছ কেটে ধ্বংস করে দিচ্ছি, আমরাই পলিউশন বাড়িয়ে দিচ্ছি, যা কিছু ধ্বংস কিন্তু সব আমরা করছি। তো আমরাও ওই শাঁখামুটি সাপটাকে প্রচুর মেরে দিয়েছি গ্রাম বাংলায়। তার ফলে এই চন্দ্রবোড়া বা যে সাপই বলো না কেন বাড়ছে, এই একটাই রিজন। কারণ নেচার কিন্তু ন্যাচারালি ঠিক করে পাঠিয়েছিল যে মোটামুটি ব্যালেন্স করে, যে এই শাঁখামুটি আছে, মোটামুটি একটা সবকিছুর ব্যালেন্স থাকবে। এবার সেই জায়গাটা থেকে ধরো শাঁখামুটি প্রায় শেষ, তাহলে তো ওই দিকটা তো বেড়ে যাবে, এই খুব স্বাভাবিক। আচ্ছা, এই কেউটে সাপ কি অন্য সাপকে খায় না? কেউটে সাপও তো বিষধরই। কেউটে খায় না, কিংকোবরা খায়। কিংকোবরা তো বেশি নেই ন্যাচারালি। কিংকোবরা বলে শঙ্খচূড়কে বলা হয়। শঙ্খচূড়, হ্যাঁ, শঙ্খচূড় কখনো তুই রেস্কিউ করার সৌভাগ্য হয়েছে তোর? একটা কল এসেছিল, কিন্তু যাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ আমি যে এরিয়ায় থাকি ওই এরিয়া থেকে অনেকটা দূরবর্তী এরিয়াতে পাওয়া যায়। ধরো এই পুরুলিয়া, ঝাড়খণ্ড, এই সমস্ত এরিয়াগুলোতে পাওয়া যায়। কিরম দেখতে হয় শঙ্খচূড়? বিরাট বড় হয়,
দেখতে কোবরার মতো হলেও ওর মিল আছে অনেকটা মাম্বার মতো। হ্যাঁ, মাম্বা, এটা আমরা অনেকে বুঝি না। আচ্ছা, অনেকে মানে ব্ল্যাক মাম্বা, ব্ল্যাক মাম্বা যেটা আফ্রিকান স্নেক, আমাদের দেশে পাওয়া যায় না। না, দেখতে অসাধারণ সুন্দর হয়। কিং ওকে এমনি এমনি বলা হয় না, প্রায় 15 থেকে 20 ফুট লম্বা হয়, এবং ওর যে হুডটা রয়েছে না, ও যখন মাটি থেকে খাড়া হয়ে দাঁড়ায় প্রায় 4 থেকে 5 ফুট ওর ওই মাটি থেকে ডিস্টেন্স থাকবে ফনাটার। বাবা, একটা রাজকীয় ব্যাপার থাকে। আমরা অনেক সময় দেখেছি যে রেস্কিউ করতে গিয়ে ভুলবশত একদম মুখোমুখি হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা ভিডিও খুব ভাইরাল আছে ইন্টারনেটে, মানে সাউথের ওদিককার ভিডিওটা। লেজড একটা কোনো স্কুল ঘরের মধ্যে ঢুকে গেছিল, পিলার রয়েছে, ও দেখতে পাচ্ছে না, ওর হাতে লেজ রয়েছে, ও লেজটা ধরে এইভাবে টানছে এই সাইড দিয়ে, আর সে একদম রাজার মতো ওই দিক থেকে ছুটে এসে ওর সামনে পুরো এইভাবে পুরো দাঁড়িয়ে গেল, বাট ছোবল মারেনি। ও ছোবল মারে না চট করে, কারণ ওর নিজেও জানে যে এক ছোবলেই ছবি হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওর একটা ছোবলে একটা হাতি মরে যাবে, হ্যাঁ, কিছু মিনিটের মধ্যেই, তাহলে মানুষ তো কোন ছাড়। তো মানে 20টা মানুষ মরে যেতে পারে, ও একটা ছোবলে যতটা ভেনাম ঢালবে 20টা মানুষ মরে যাবে। ওরে বাবা, তাহলে একটা মানুষ তো কোনো ব্যাপারই না। তো ওই কারণে চট করে বাইট করে না। আমরা অনেক রেস্কিউয়ারের ভিডিওতে দেখেছি যে কিংকোবরার বাইট করলে আরামসে করতে পারতো সেই জায়গাটায়, কিন্তু করেনি। এরকম ইন্টারনেটে প্রচুর ভিডিও রয়েছে। তো ওই কারণে ওর নাম কিং। ও শুধু ও ভয় দেখায়, গর্জন করে, ওই ফনাটা ফেলিয়ে হাঁ করে, অনেক টেকনিক রয়েছে। অবশ্যই অবশ্যই, তোমার সামনে যদি ওইভাবে যদি 5 ফুটের একটা এরকম দাঁড় করিয়ে দেওয়া হয় না, এমনি অবস্থা আউট হয়ে যাবে সব। হ্যাঁ, এবার তুই আমাকে বল, এই কিংকোবরা পাওয়া যায় কোন কোন জায়গায়? পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় কিংকোবরা পাওয়া যায়? সুন্দরবনে কিছু আছে, আচ্ছা, নর্থে আছে, ডুয়ার্স এরিয়াতে, চা বাগানগুলোতে মাঝে মধ্যে দেখা যায়। আর এই পুরুলিয়া, বাঁকুড়া, এদিককার যে বনাঞ্চলটা রয়েছে, ঝাড়খণ্ড, এই দিকগুলোতে আছে। এই দিকগুলোতে মূলত দেখতে পাওয়া যায়। আর এই যে একটা ব্ল্যাক মাম্বার কথা বললি তুই, ব্ল্যাক মাম্বা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। সব থেকে বিষধর কিনা না, এই বিষয়টা নিয়ে একটু তর্ক বিতর্ক থাকে অনেকের মধ্যে। কেউ বলে ব্ল্যাক মাম্বা, কেউ বলে ইনল্যান্ড তাইপ্যান। কি ইনল্যান্ড তাইপ্যান সেটাকে কোথায় পাওয়া যায়? ইনল্যান্ড তাইপ্যান হচ্ছে বেসিক্যালি অস্ট্রেলিয়ার সাপ। অস্ট্রেলিয়ার মারাত্মক ভেনোমাস স্নেক, মানে অস্ট্রেলিয়ার সব থেকে বিষধর সাপ হচ্ছে ইনল্যান্ড তাইপ্যান। এগুলোর মধ্যে তর্ক বিতর্ক থাকে, তবে অবভিয়াসলি যেটা নিয়ে কোনো তর্ক নেই, এগুলো হচ্ছে মারাত্মক ফেরোসাস এবং মারাত্মক ভয়ঙ্কর লেভেলের সাপ। ব্ল্যাক মাম্বা এমন একটা সাপ, বিষধর সাপ, যে থাকে হচ্ছে তোমার গাছে 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 ঘুরে বেড়ায়। আমাদের এদিকে কোনো কিন্তু ভেনোমাস স্নেক কিন্তু কোনো উপরে সেইভাবে চড়তে পারে না, গাছে থাকতে পারে না। আচ্ছা, একমাত্র গ্রিন পিট ভাইপার, সেটা আমাদের এদিকে নেই। আমাদের এদিকে নেই, ওই নর্দার্ন রিজিয়নগুলোতে আছে। আমি দক্ষিণবঙ্গের কথা বলছি, এদিকে নেই। মানে আমাদের এই এলাকাতে কোনো বিষধর সাপ উপরে চড়তে পারে না, না পাঁচিল, না দোতলায় উঠবে। না লাউডগা নন ভেনোমাস, ওটা মাইন্ডলি ভেনোমাস। মানুষের বোঝার জন্য আমি বলছি, সুবিধার জন্য, ওটা নির্বিষ। ওর বিষে মানুষ মরে না। লাউডগাতে মানুষ মরে না? না, লাউডগা যে চোখ ফোকে কামড়ে, চোখ খুবলে খায়, তাই তো অনেকেই বলে। লাউডগা থাকে কোথায়? লাউ গাছের মাচাতে। এবার তুমি গেছো লাউ ভাঙতে, এবার তোমার মানে ধরো ওখানে এমন ভাবে আছে তুমি বুঝতে পারছো না, ও তো পুরো একদম মনে হবে যেন লাউয়ের ডাল ওটা। তুমি লাউটা যেই ভাঙতে গেছো, এবার তোমার মাথাটা তো কাছে পেয়েছে, তোমার মাথায় অ্যাটাক করেছে, চোখে করেনি। তুমি এসে ভয় পেয়ে ছড়িয়ে দিলে কি, আমার চোখ খুবলে খাওয়ার চেষ্টা করেছিল। ওই থেকে প্রচার হয়ে গেছে যে লাউডগার চোখ খুবলে খায়। আরে বাবা, তোমার মাথা উপরে আছে, মাথাতেই তো অ্যাটাক করবে, পায়ে থরি অ্যাটাক করবে। রাইট রাইট রাইট। এবার তুই বল যে আমাদের আগের বারের এপিসোডটায় যাদের নিয়ে আলোচনা করা হয়নি, সেই সাপগুলোকে নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে যে ময়াল সাপ, অজগর সাপ। এই দুটো সাপ, প্রথমত এই দুটো সাপ কি সেম? সেম, ও একই সাপ? একই সাপ, জাস্ট দুটো আলাদা নাম। আঞ্চলিক নাম অনেক থাকে দাদা। একই সাপের এমন এমন নাম এক এক জায়গায় যাই বলে, আমরা বুঝতে পারি না। তখন ভিডিও চাই, দেখি যে হয়তো গোখরো সাপ। এই গোখরো সাপটারই এক এক জায়গায় আঞ্চলিক নাম প্রচুর। যেমন দু একটা নাম বলতে পারবি মনে আছে? গমা সাপ বলে অনেকে, অনেকে খোয়ে গোখরো সাপ বলে, অনেকে মানে আরো কিছু পিকুলিয়ার নাম ধরে ডাকে, মানে সব আমার মাথাতেও নেই এই মুহূর্তে। আচ্ছা, বিভিন্ন রকম আঞ্চলিক নাম রয়েছে। তো এই যে অজগর সাপ, অজগর সাপের কি বিষ আছে? না, সম্পূর্ণ নির্বিষ।
তাহলে অজগর সাপ কিভাবে শিকার করে? অজগর সাপের শিকার করার পদ্ধতিটা হচ্ছে, ও প্রথমে মানে ধরো অনেকক্ষণ ধরে ওয়েট করে। ও অনেক রকমভাবেই চলতে পারে। ও কিন্তু ডিরেক্ট একদম সোজাভাবেও হাঁটতে পারে, আবার সাপ যেরকম এরকম এরকম করে হাঁটে এরকম এরকম করেও যেতে পারে। সোজা যেতে পারে? একদম সোজাও যেতে পারে, কোনো নড়নচড়ন হবে না। আচ্ছা। যখন ধরো কোনো সামনে কোনো শিকার দেখে, ও তখন মেনলি ওইভাবেই যায়, যাতে শিকারকে ডিস্ট্র্যাক্ট করতে পারে, শিকারকে বুঝতে দেবে না যে কিছু একটা যাচ্ছে। একদম সোজা আস্তে 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 মুভ করবে। এবার খুব কাছে চলে গিয়ে শিকারটাকে জাপটে ধরবে, এবং ধরেই দেখবে ও পুরো একদম কয়েলের মতো পেঁচিয়ে যাবে। ওর প্রেশার মারাত্মক, মাসল পাওয়ার। আমি তো রেস্কিউ করেছি প্রচুর বড় বড় অজগর। তাই করেছি অজগর? হ্যাঁ, অনেক বড় বড় অজগর রেস্কিউ করেছি, 12 ফুট 13 ফুট এরকম। 12 ফুট 13 ফুট? হ্যাঁ, এর থেকেও বড় হয়। তো 12 ফুট 13 ফুটেই আমার মতো মানুষকে কাহিল করে দিয়েছে। মানে যদি বাই চান্স আমার গলাটাকে পেঁচিয়ে ফেলতে পারতো, আমার হাল খারাপ হয়ে যেত। মানে আমার ফার্স্ট যেটা অজগর রেস্কিউ আমার চ্যানেলে রয়েছে, সেটাই ছিল আমার রেস্কিউ করা এখনো অবধি ধরো আমি অজগর রেস্কিউ করেছি মোটামুটি গোটা 10টা। বাচ্চার কথা ছেড়ে দিলাম, মানে ডিম ফোটা বাচ্চা অনেক ধরেছি, মানে অনেক কল এসছে, কিন্তু আমি বড় সাপের কথা বলছি। বড় অজগর এখনো অবধি মোটামুটি গোটা 10-12 আমি রেস্কিউ করেছি। আচ্ছা। তার মধ্যে মানে আমার চ্যানেলে প্রথম অজগর নিয়ে যে ভিডিওটা রয়েছে, সেটা রাত 1:30টায় একটা বাড়িতে, একটা দাদার বাড়িতে ঢুকে গেছিল, এবং কোনো মানুষ ছিল না, আমার হেল্পিং হ্যান্ড কেউ ছিল না। আমি সেই বাড়ির দাদাকে দিয়েই ভিডিও করিয়েছিলাম, এবং ওইটাই আমার উদ্ধার করা সব থেকে বড় ছিল। এবং ও বারবার অ্যাটেম্প্ট নিচ্ছিল গলাটাকে পেঁচানোর, এবং যদি ওই টাইমে যদি আমার গলাটাকে পেঁচিয়ে ফেলতে পারতো, আমার অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু ওরা টার্গেটই করে সব সময় বডিটাকে কয়েল করে নেওয়ার, পেঁচিয়ে ফেলার। এটা দেখেছি, এরকম জড়িয়ে যায়। কেন করে এটা? কারণ ওই যে চেপে দিলে কি হবে, দমটা বন্ধ হয়ে যাবে। ও কি তারপর স্কুইজ করে? একদম। ওর মাসলের যা পাওয়ার বলছি না, আমি তো বুঝেছি, আমি ফিল করেছি নিজে। তো প্রত্যেকটা রেস্কিউয়ারই এই জিনিসটা ফিল করেছে। তারা জানে যে ওই একটা অজগর সাপ যদি ধরো হাত পেঁচিয়ে ফেলে, হাতের হাড় ভেঙে পর্যন্ত দিতে পারবে। এতটাও যদি তুমি ঠিকমতো কায়দা না করতে পারো, বাবা, হাড় ভেঙে দেবে ও। এতটা পাওয়ার করে, একদম কি সাংঘাতিক। এবং ওই ততক্ষণ পর্যন্ত পাওয়ারটাকেও বাড়াতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত হার্টবিটটা ও বুঝতে পারছে যে স্টপ হয়ে গেছে। ও তো সব ফিল করতে পারছে। আচ্ছা। ও ধরো আমাকে এইভাবে পেঁচিয়ে গেল, আমার ধরো শিরা উপশিরা সব তো একটা বিট তো হয়, ওই বিটটাও ফিল করে। যে মুহূর্তে থেকে দেখবে যে বিট স্টপ হয়ে গেল, তখন ও আবার লুজ দিয়ে দেবে, ছেড়ে দেবে। আচ্ছা। দিয়ে ও কি করবে, মাথার দিক থেকে ধরবে। মাথার দিক থেকে ধরে গিলে খেয়ে নেবে, পুরোটা গিলে খেয়ে নেবে। এই প্রসঙ্গে একটা কথা বলি দাদা, রিসেন্ট একটা ভিডিও ফেসবুকে দেখবে বিরাট ভাইরাল হয়েছে মালয়েশিয়ার। জানি না সত্যতা, আমি জানি না, ওই কারণে আমি এটা নিয়ে ভিডিও এখন অবধি বানাইনি, কারণ আমি সঠিক ইনফরমেশন এখন অবধি পাইনি। কিন্তু যেটা সবাই লিখছে যে মালয়েশিয়ার এক লোক, সে বাড়িতে অজগর পুষত, এবং সব থেকে বড় যেটা ব্রিড রেটিকুলেটেড পাইথন, সেই রেটিকুলেটেড পুষত বিরাট বড়, প্রায় ধরো ওটার সাইজ দেখে আমার মনে হলো ভিডিওটা দেখে 18-19 ফুটের কম হবে না, তার বেশিই হবে। তো দীর্ঘদিন ধরে পুষছে। তো ওই লোকের যে ছেলে, এবং ছেলেটার বডি দেখেও আমার মনে হলো যে 10-12 বছর বয়স হবে, ওই ছেলেকে ধরে খেয়ে নিয়েছে। হ্যাঁ, বাড়িতে কেউ ছিল না, হ্যাঁ, ছেলেকে খেয়ে নিয়েছে। লোকটা কান্নাকাটি করছে, ওই মানে ওই সাপটার পেটে তো ছেলেটা রয়েছে, চাপড়ে চাপড়ে কান্নাকাটি করছে, এবং সেটাকে চিরে সেই মরা ছেলেকে আবার বার করা হলো। এই ফুটেজটা রিসেন্ট ফেসবুকে বিরাট ভাইরাল হয়েছে। আমরা বলি যে মানুষ খেতে পারে না, হয়তো অ্যাডাল্টকে খেতেও পারবে না, কারণ আমাদের এই শোল্ডারে আটকে যাবে, কিন্তু ও তো একটু ছোটর উপর ছিল, এবং সাপটা ম্যাসিভ ছিল, ওই কারণে খেয়ে নিয়েছে। বাবারে বাবা, তার মানে কিচ্ছু বাদ দেবে না তো? মানে বললাম না, তুমি ওয়াইল্ড লাইফ নিয়ে তুমি 100% কনফিডেন্টলি তুমি প্রেডিক্ট তুমি ওকে করতে পারবে না। সবসময় যে ওরা লজিক মেনেই চলবে এরকম তুমি বলতে পারো না। আচ্ছা, মানে এটাই মানে আমরা যে দেখি, আমি হরিণ টরিণ খাওয়ার গল্প শুনেছি, যে একটা গোটা হরিণকে খেয়ে নিয়েছে। আমাদের ফরেস্টে, বেথুয়াডাউরি ফরেস্টে এরকম অনেক শুনি আমরা। বেথুয়াডাউরি ফরেস্টেও হরিণ আছে, ময়াল আছে, মানে অজগর আছে, সবই আছে। তো মাঝে মধ্যে এরকম খবর পাওয়া যায় যে হরিণ ধরে খেয়ে নিয়েছে। তো তবে ওইরকম বড় শিকার ধরার পর কি হয়, ওর মুভমেন্টে অনেক সমস্যা হয়।
ও অত মানে ভারী শিকার পড়ে ধরে থাকে পড়ে একদম। থাকে এক জায়গায়। ওই কারণে কি হয়, ওর সেই টাইমে কিন্তু শিকারটা ধরার পর ওর পচাতেও মানে খাবারটাকে হজম করতে অনেকটা টাইম লাগে। ডিপেন্ড করে শিকারের সাইজ অনুযায়ী। হ্যাঁ, অনেক সময় 4 হয়তো দিন 10 5 দিন দিন 10 দিন হয়তো ওইভাবেই থাকলো কোনো একটা গর্তের মধ্যে, সেটা 1 মাসও হতে পারে, কখনো কখনো 1.5-2 মাসও হতে পারে, শিকারের সাইজের উপর ডিপেন্ড করে। 1.5-2 মাস ওয়ার কিন্তু ও একদম গ্যারেজ হয়ে গেল, ওখান থেকে আর বেরোবে না। আচ্ছা আচ্ছা, তারপর আবার ও শিকারের মানে ও কি খাওয়ার জন্যই যেটুকু অ্যাটাক করে সেইটুকু, একদম, তার একদমই বাইরে তার মানে এমনি যে নর্মালি যাচ্ছে হেঁটে কাউকে অ্যাটাক করলো এরকম খুব একটা? না না, ও মেনলি শিকার ধরার জন্যই ধরে। আচ্ছা, ও এমনি যে, কারণ ওর তো ভেনাম নেই। হ্যাঁ, ও তো ওই মারাটার আর দরকার পড়ে না। ওকে কেউ অ্যাটাক করলে ও তখন তাকে পেঁচিয়ে হাড়গোড় ভেঙে দেবে। এটা আমরা ছোটবেলায় ফ্যান্টম কমিক্সে প্রচুর দেখেছি, এই যে পেঁচিয়ে ফেলার ব্যাপারটা। এবং আর একটা খুব অদ্ভুত শুনেছিলাম, এটাও একটা গল্প, যে এরকম তুই যেরকম বললি এরকম আরেকজন একটা বড় সাইজের পাইথন পুষেছিল, তো সেই পাইথনটা নাকি খাচ্ছে না দিনের পর দিন, একদিন 2 দিন 3 দিন 4 দিন ইঁদুর টিঁদুর দিচ্ছে, মুরগি টুরগি দিচ্ছে, খাচ্ছেই না। এই স্টোরিটা আমারও শোনা। তারপর 7-10 দিনের মাথায় ও একজনকে জিজ্ঞাসা করেছে, একজন বিশেষজ্ঞকে, যে কি হলো, খাচ্ছে না, রোগা হয়ে যাচ্ছে, হচ্ছে, বলছে ইমিডিয়েটলি ওকে এখান থেকে সরানোর ব্যবস্থা করো, ও নিজেকে প্রিপেয়ার করছে, ও তোমাকে খাবে। একদমই তাই, সেই জন্য একদমই তাই। মানে দেখো, ওয়াইল্ড লাইফ যারা পোষে, এটা নিয়ে ওয়াইল্ড লাইফকে বললাম না, ওই যে প্রেডিক্ট করতে পারবে না, ওর মুড কখন বিগড়ে যাবে, কখন তোমাকেই অ্যাটাক করবে। ওয়াইল্ড লাইফকে তুমি পোষ মানাতে পারো না, উচিত না। ওয়াইল্ড লাইফ ওয়াইল্ডেই ঠিক আছে। আচ্ছা, ওই একটা জিনিস বলে যে সুগন্ধি ফুলের গাছ থাকলে নাকি সেটার কাছাকাছি সাপ আসে, সেটা কি ঠিক? হ্যাঁ, অনেকে বলে কেয়া ফুলের গাছ, হ্যাঁ, রাত্রিবেলায় খুব ভালো গন্ধ ছাড়ে। আমার মাও আমাকে ওরকম বলতো ছোটবেলায়। পরে বুঝলাম ব্যাপারটা অ্যাকচুয়ালি জিনিসটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, ওটা টোটালি মিথ। কারণ ওই যে বললাম না, সাপ কার্বলিক অ্যাসিডেরও গন্ধ পায় না, ও স্মেল পায় না। এটা তোমার না, এটা অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে দাদা বিশেষ কিছু ফুলের গাছ কি বাড়িতে লাগাতে নেই, কারণ ওই ফুলের গন্ধ কি সাপকে অ্যাট্রাক্ট করে? এটা একটা খুব কমন একটা জিনিস। না, কোনো ফুলের সাথে কোনো সাপের আসা বা যাওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, হতে পারে ওই ফুল গাছটার জন্য একটা ঝড় হয়ে যাবে, সেখানে কিছু পোকামাকড় আস্তানা করতে পারে, তাতে খাওয়ার জন্য ইঁদুর বাদুর আসতে পারে, তার জন্য সাপ আসতে পারে, সেটা আলাদা ব্যাপার। না, সেটা তো অন্য রকম ইকোসিস্টেমের কারণে অন্য ব্যাপার হয়ে গেল। না, কিন্তু তুই এটা তাহলে আমাকে বল, আমাদের দুর্গাপুজোর মাস্ট ফুল হচ্ছে পদ্ম ফুল। হ্যাঁ, পদ্ম তুলতে গিয়ে প্রচুর স্নেক বাইট হয়। পদ্ম মেনলি যে জায়গাগুলোই থাকে, সেই জায়গাগুলোই কেউটে সাপ থাকার একটা খুব সম্ভাবনা থাকে, কারণ কেউটে সাপ এমন একটা সাপ যে জলের মধ্যেও অনেকক্ষণ থাকতে পারে। মানে কাইন্ড অফ ওটা ওয়াটার স্নেক না, কিন্তু ও কিন্তু জলের মাছ ধরার একটা এক্সপার্ট স্নেক, মারাত্মক এক্সপার্ট। এই চক্করে আমাদের এই তোমাদের সাউথ থেকে প্রচুর ফোন আসে, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, এই সমস্ত এরিয়াগুলো থেকে প্রচুর ফোন আসে, কিন্তু দুঃখের বিষয় প্রায় 200-250 কিলোমিটার জার্নি করে আমাদের আসা সম্ভব হয় না। কোনোদিন সম্ভব হলে সেই ভিডিও দেখাবো আমরা। কিন্তু আমরা দেখেছি, আমাদের কাছে ভিডিও ফুটেজ পাঠায়। সপ্তাহখানেক আগেকার একটা ঘটনা বলছি, ওদের ওই দিকটায় যে লম্বা জাল মতো একটা হয় মাছ ধরার জন্য, বেশ লম্বা হয়, কিন্তু গোল মতো নেট, নীল রঙের নেট মতো হয়, ওর মধ্যে অনেক স্ট্রাকচার থাকে, নামটা আমি ঠিক জানি না, কারণ হ্যাঁ, তো ওর মধ্যে 5খানা কেউটে সাপ আটকে গেছে, ঢুকে গেছে, একটা দুটো না। মানে সেই ভিডিও দেখালে তুমি ভাববে যে আরে ভাই, এটা কি মাছ ধরার জন্য দেওয়া হয়েছিল না সাপ ধরার জন্যই দেওয়া হয়েছিল। তার মধ্যে মাছ টাচও আছে, তো ওই মাছ খাওয়ার জন্য ওই কেউটে সাপগুলো ঢুকে যায়। এরা জলা জায়গা পছন্দ করে, কেউটে সাপ বিশেষ করে। ওই কারণে পদ্ম তুলতে গিয়ে মাঝে মধ্যে কেউটের বাইট হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এবার তুই আমাকে বল, যদি কোনো কারণে ধর এতো সত্যি বাইট করছে, ধর সমস্ত বিষধর সাপকে মেরে ফেলা হলো, তাহলে পরিবেশের ওপর এর কি প্রভাব পড়বে? আচ্ছা, কিছুক্ষণের জন্য ধরে নাও যে কোনো বিষাক্ত সাপ, বিষধর সাপ আর নেই, এক্সিস্ট করে না, তাহলে কি হবে? আমি আমাদের কথা দিয়ে বলছি, মানে আমি তো পরিবেশের মানুষ, এখন সেলফিশ হয়ে গেছে, পরিবেশের কথা ভাড়মে যায়, সবাই এখন নিজের ফ্যামিলি, নিজের টুকুনি বোঝে, তো আমি নিজের টুকুনি দিয়ে বলছি। এখন প্রত্যেকটা ফ্যামিলিতে কি হয়েছে, কার্ডিয়াক পেশেন্ট রয়েছে, কার্ডিয়াক পেশেন্ট না থাকলেও নার্ভের পেশেন্ট রয়েছে। এটা কিন্তু দর্শক বন্ধুরা প্রত্যেকে রিলেট করতে পারবে এই ব্যাপারটা। প্রত্যেকের ফ্যামিলিতে অ্যাটলিস্ট একজন করে রয়েছে। যে কার্ডিয়াক পেশেন্ট, তার যে ওই ক্লট, হার্টের যে
শিরাধমনির যে ক্লট দূর করার জন্য যে মেডিসিনগুলো প্রয়োগ করা হয় সেই মেডিসিনগুলো কিন্তু ওই রাসেলস ভাইপারের ভেনাম দিয়ে তৈরি হয়, হিমোটক্সিন দিয়ে। আচ্ছা, ও এবার যদি রাসেলস ভাইপার খতম, তাহলে কিন্তু সেই পেশেন্টগুলোও খতম হয়ে যাবে, কারণ সেই মেডিসিনটাই তো আর তৈরি হবে না। ও বাবা। আবার ধরো নার্ভের পেশেন্ট, প্রচুর দামি দামি ওষুধ তার চলছে, তার ওই যে দামি দামি যে নার্ভের যে ওষুধগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ওই কোবরা, ক্রেট, এদের যে নিউরোটক্সিন যে বিষ, সেই বিষ দিয়ে তৈরি হচ্ছে। এবার যদি ওরা খতম, তো এই পেশেন্টগুলো খতম। আমি ইকোসিস্টেমের কথা বাদই দিলাম, আমি নিজেদের দিয়ে বললাম। এবার যদি তুমি ওভারঅল যদি তুমি ইকোসিস্টেমের কথা ভাবো, তাহলে ওই যে বললাম যে এখন যদি সাপ যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে বিশেষ করে তোমাদের এই কলকাতা শহরে এই স্টুডিওর মধ্যে ইঁদুর থাকবে, আমাদেরকে বাইরে পালিয়ে যেতে হবে। কারণ এত পরিমাণে ইঁদুরের রিপ্রোডাকশন হচ্ছে, ওদেরকে খাওয়ার কিন্তু অনেকে খায়, পেঁচা খায়, বেজি খায়, গোসাপ খায়, কিন্তু মেন ইঁদুরকে শিকার করে হচ্ছে সাপ। তো সাপ যদি শেষ হয়ে যায়, তাহলে একজোড়া ইঁদুর থেকে 36,000 ইঁদুর জন্মায় এক বছরে, এক বছরের কথা বললাম। এবার সেই সংখ্যাটা কি হবে, পুরোটাই থেকে যাবে প্রায়। এখন তো সেটা থাকে না, সাপ খায়, এ খায়, ও খায়, দিয়ে ইঁদুর একটা মোটামুটি কন্ট্রোলে থাকে। কিন্তু যদি সাপ এরকম হয়ে যায় যে সাপ নেই, তো ইঁদুরে পুরো একদম আধিপত্য ছেয়ে যাবে। এটা তো কলকাতা শহরের কথা বললাম, তাহলে গ্রামে কি হবে? হ্যামলিনকে ডেকে আনতে হবে। হ্যাঁ, এবার গ্রামে কি হবে? গ্রামে এফেক্ট কি পড়বে? গ্রামে এফেক্ট পড়বে কোনো চাষবাস আর কিছু হবে না। গ্রামেও তো ইঁদুর বাড়বে, ইঁদুর তো সব জায়গাতে বাড়বে। সাপ নেই মানে গ্রামেও ইঁদুর বাড়ছে, ফসল আর কিছুই পারবে না উগাতে, সব ফসল ইঁদুরেই খেয়ে নেবে। মানে আমরা ক্ষুধার তাড়নায় মারা যাব, চাল, গম, ডাল কিচ্ছু আর হবে না, সব ইঁদুরে খেয়ে নেবে। বাবা। কিন্তু এই ইম্পর্টেন্সগুলো মানুষ বোঝে না। সবাই বলে, দাদা আপনারা ধরে এরকম ছেড়ে দিচ্ছেন কেন? পাগল নাকি? পাগল নাকি আপনারা? এরকম ভাবে বলে, অনেক শিক্ষিত শিক্ষিত মানুষ বলে, মেরে দিন আপনারা, এত বিষধর সাপ, আপনি এরকম ভাবে ছেড়ে দেবেন এটাকে। তাদেরকে বোঝানো যায় না এগুলো। মানে অ্যাকচুয়ালি তাদের কি বলা উচিত, রিপ্লাইটা কি হওয়া উচিত তখন, যে এই এত বড় কথা যদি না বলে যদি ছোট করে বলতে হয়, তাদের এক কথায় বোঝাতে গেলে? এক কথায় বোঝানোর মতো তো দাদা এটা জিনিস না। তাদেরকে ছোট করে বলি যে এরা অবলা প্রাণী, পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে। আমরা বলতে পারি তাই বলে তো শুধু আমরা বাঁচবো এরকমটা না, ওদেরও বাঁচার অধিকার আছে। তাদেরকে ছোট করে এটুকুনিই বলি, কারণ এত ভেঙে বলতে গেলে তারা নেবেও না, হ্যাঁ, অন্যদিকে অ্যাঙ্গেল নিয়ে চলে যাবে এবার। আচ্ছা, ওই এই চিতি সাপ বলে এক ধরনের সাপ হয়, সেই সাপটার কি বিষ আছে? নির্বিষ সাপ, ঘরচিতি। ঘরচিতি, হ্যাঁ, খুব ঘরেই থাকে। হ্যাঁ, ঘরচিতি থাকা ভালো অ্যাকচুয়ালি। ওই আমি তো মাঝে মধ্যে নিয়ে এসে আমার ঘরে ছেড়ে দিই আমি। হ্যাঁ হ্যাঁ, টিকটিকি ফিটিগুলো কমে যায়, টিকটিকি, আরশোলা, পোকামাকড় এগুলো সব খেয়ে ও কমিয়ে দেয়। ও আরও নিচে থাকে না, ও থাকে ওই এমন কোনো হয়তো সানসেটের ভেতরে, বা তোমার ঘর যদি পুরনো হয় তাহলে ফাটল থাকলো, সেই ফাটলের মধ্যে ঢুকে থাকবে। আমি মাঝে মধ্যে নিয়ে এসে আমার ঘরে ছেড়ে দিই, ওই টিকটিকির পায়খানাগুলোর ঝামেলাটা মিটে যায়। ঘরে সাপ ছেড়ে রাখবি? হ্যাঁ, কি আছে, ও তো নির্বিষ সাপ। ও নির্বিষ সাপ, ও উপকারই করছে, ও তো কোনো ক্ষতি করছে না, ভালো সাপ। আচ্ছা, বেজি তো সাপে নেউলে সম্পর্ক বলে বেজি, এই বেজি কি সাপ খায়? হ্যাঁ, বেজি সাপ খায়। তো এই যে ধর চন্দ্রবোড়া বা এই ধরনের সাপ, এদের কন্ট্রোল করার জন্য কি বেজিকে ব্যবহার করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। বেজিও মানে অ্যাকচুয়ালি কি বলতো দাদা, সব কিছু আস্তে আস্তে একটু কমে যাচ্ছে, কারণ এত ডিফরেস্টেশন হচ্ছে, হ্যাঁ, গাছপালা জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, তো ওই কারণে ওয়াইল্ড লাইফটাই আজকে একটু বিপন্ন, ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। তো যেরকমভাবে ছিল সেই রকমভাবে যদি সব থাকতো, সব কিছু ব্যালেন্সে থাকতো, আমরাই সব কিছু বিগড়ে দিচ্ছি। সাপকে কন্ট্রোল করার জন্য অনেক কিছু আছে, বেজি রয়েছে, গোসাপ রয়েছে, পেঁচা রয়েছে, ঈগল, বাজ, এরা ছিল বলছি কারণ এরা আর নেই প্রায়, হ্যাঁ, অনেক কিছু রয়েছে। কিন্তু
সবই আজকে, সাপের মধ্যেও অনেক কিছু রয়েছিল, শাখামুটি ছিল, কিন্তু গোসাপের সংখ্যাও কি কমে যাচ্ছে? গোসাপের সংখ্যাও কমে যাচ্ছে। গোসাপ বলো, এই যে খাটাস জাতীয় প্রাণী বা ভামবিড়াল তোমার পিছনেই রয়েছে। এই দুটো সম্পর্কে একটু বলতো, এই দুটো সম্পর্কে। উপরেরটা হচ্ছে তোমার ভামবিড়াল আর নিচেরটা হচ্ছে খাটাস, বেসিক্যালি একই জাতীয় সিভেট ক্যাট জাতীয় প্রাণী। তো এরা হচ্ছে মানে ভামবিড়ালটা হয় একটু বড়, মানে একটু বড় বলতে কি, ভামবিড়ালের লেজটা হয় বিরাট বড়, বিরাট লম্বা হয়, আর খাটাসের লেজটা একটু খাটো হয়। প্রাণীটাও তুলনামূলক ভামবিড়ালের থেকে সামান্য একটু ছোট হয়। বেশ, নেচার মোটামুটি এক, তবে ভামবিড়াল আমাদের এই সমস্ত এলাকাগুলোই বেশি থাকে। ভামবিড়ালের প্রিয় খাদ্য হচ্ছে সুগন্ধি ফল। এই এখন ধরো আম, কাঁঠাল, যে সমস্ত ফলগুলো থেকে খুব সুন্দর সুন্দর গন্ধ বেরোয়। ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তোকে বলি। বলো। আমি তো শহর কলকাতায় থাকি, আমাদের বাড়িতে ঢুকেছিল, ভাম ঢুকেছিল। এত ইন্টেলিজেন্ট প্রাণী আমি দুটো দেখিনি। কলা খেয়েছে প্রপারলি, খোসা ছাড়িয়ে খেয়ে আবার সেটাকে রেখে গেছে। এবং তার চেয়েও বড় কথা শুনবি, কলাটা কোথায় রাখা ছিল? কোথায়? ক্যাসারোলের ভেতর। ক্যাসারোল খুলেছে, খুলে কলাটা ছাড়িয়েছে, ছাড়িয়ে খেয়ে খোসাটা সুন্দর করে টেবিলে রেখে চলে গেছে। আচ্ছা আচ্ছা। না, এটা দেখো, আমরা ওয়াইল্ড লাইফ বলে আমরা এদেরকে আন্ডার এস্টিমেট করতে পারি না। এদের ব্রেন খুব ভালো হয়। হাতি, কিছু কিছু ভিডিও দেখবে হাতি পেন্টিং করছে। তো এদেরকে যদি আবার মানে এদের মাথা আছে, বিরাট মাথা আছে, বুদ্ধি যথেষ্ট আছে। এবার তুই আমাকে বল, ভামবিড়াল তাহলে মানে মানুষকে অ্যাটাক করে না? মানুষকে সাধারণত অ্যাটাক করে না, এরা বেসিক্যালি ডিফেন্সিভ হয়, অ্যাটাকিং হয় না। আর ভামবিড়াল কি তাহলে বেসিক্যালি নিরামিষাশী আর কি যাকে? না, ওরা সর্বভুক। ও সর্বভুক। আচ্ছা। ওরা পোলট্রি ফার্ম থেকে পোলট্রি চুরি করেও খায়। আচ্ছা। পায়রার অনেক আমরা এরকম রেস্কিউ কাজে গেছিলাম যে ওদের পায়রা মেরে মেরে খেয়ে নেয়। অনেকে পায়রা পোষে না, এরা তো নিশাচর প্রাণী, এরা শুধুমাত্র রাত্রিবেলাতেই বেরোয়, দিনের বেলায় এরা বেরোবে না। তো ওই রাত্রিবেলা হলেই ওরা বেরিয়ে ওই পায়রার যে বাসা থাকে ওখান থেকে পায়রা ধরে ধরে খেয়ে নেয়। তো এরা সব খায় এরা। আর ওই খটাসের সম্পর্কে? খটাস মেনলি একটু জলাশয়ের কাছাকাছি থাকে এবং ওরা মাছ টাছ খায়, মাছ খায় এবং জলাশয়ের ধারে অন্যান্য যে প্রাণীগুলো আসে, হাঁস মুরগি চড়তে আসে, সেগুলোকেও ধরে ধরে খেয়ে নেয়। হ্যাঁ, কারণ আমার গল্প জানা আছে, বারুইপুরের দিকে আমার এক মাসির বাড়ি। হ্যাঁ, ওই বারুইপুরের দিকে খাটাস থাকবে। হ্যাঁ, ওদের না আগে হাঁস ছিল, সেই হাঁসগুলোকে ধরে ধরে নিয়ে যেত খটাস। খটাস তার মানে হাঁস মুরগিগুলো শিকার করে এবং জলের কাছাকাছি থেকে মাছ টাছও ধরে নেয়। আচ্ছা, ভামবিড়ালের তোর কোনো এক্সপিরিয়েন্স? ভামবিড়ালের আমার অনেক বছর আগেকার একটা এক্সপিরিয়েন্স আছে, প্রায় বছর 10 আগেকার একটা গল্প তোমাকে বলছি দাদা। তখন আমি এই কলকাতাতেই থাকি, অ্যাজ এ সেলসম্যান আমি তখন কাজ করছিলাম। তো একটা বাড়িতে ওরকম সেল করতে গেছিলাম। তো সেই বাড়িতে মানে ভেতরে ঢুকে আমরা ডিলিং করছি, তো হঠাৎ করে সিঁড়ির দিকে নজর পড়লো, দিয়ে দেখলাম যে এরকম প্রত্যেকটা ধাপে না একটা করে পায়ের ছাপ, এবং সেগুলোকে পুরো একদম মানে কাঁচ দিয়ে পুরো বাঁধানো আছে সিঁড়ির মাঝখানে। আচ্ছা। ধরো এইখানে, এবং একটাই পায়ের ছাপ, ধরো রাইট লেগ, ঠিক আছে? সেই রাইট লেগটাই কি হয়েছে, অ্যাকচুয়ালি নেমে এসেছে। নেমে আসার কোনো সিঁড়িতে নামলে যে ছাপটা পড়বে, ধরো ডান দিক করে সেই ডান পায়ের প্রত্যেকটা সিঁড়িতে একটা করে ছাপ রয়েছে, এবং সেটাকে পুরো একদম পুরো বাঁধিয়ে রেখে দিয়েছে সিঁড়ির মিডল দিয়ে। ভীষণ পিকুলিয়ার লাগলো আমার ব্যাপারটা। আমি জিজ্ঞাসা করলাম, কাকিমা এটা কি কেস, এরকম কেন, এটা কিসের পায়ের ছাপ? তো বলছে দাদা, তখন তো মানে আমি এই লাইনে তো এইভাবে ছিলাম না, 10-12 বছর আগেকার কথা বলছি। তো আমাকে বলছে, বাবা এরকম একদিন দিনের বেলাতে, একদিন রাত্রিবেলাতে এরকম সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা দেখছি যে এরকম সিঁড়ি দিয়ে ঠিক মা লক্ষ্মী, ওখানে ওদের সিংহাসন রয়েছে, ঠাকুর রয়েছে। হ্যাঁ, মানে অনেকের দেখবে ওই সিঁড়ির ওই মাঝখানটায় একটা ঠাকুর ঘর করে রাখে। হ্যাঁ, তো বলছে যে ওই সিঁড়িটা পুরোটা মা লক্ষ্মী এসেছিলেন এবং এসে ওই একটা করে পায়ের ছাপ ফেলে গেছেন, ওটাকে আমরা এভাবে বাঁধিয়ে রেখে দিয়েছি। তো পায়ের ছাপটার তখন তো আমি ছবি তুলে রাখিনি, কিন্তু তাকে আর আমি বললাম না, কারণ ওখানে আমার অলরেডি ডিলিং হচ্ছে, বেকার আমার ডিলিংটাকে ক্যান্সেল করে তো লাভ নেই। তো ওকে আর আমি বেশি কিছু বললাম না। ওকে আমি আরও বললাম যে বাবা আপনি তো ভাগ্যবান, তাহলে আপনার ঘরে স্বয়ং মা লক্ষ্মী এসেছে, এরকমভাবে বলে চলে গেলাম। কিন্তু ওই কেসটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, ভামবিড়ালের পা না পুরো একটা বাচ্চার পায়ের মতো। আচ্ছা, মানে ভামবিড়ালের পা যদি এরকম ছাপ পড়ে, পুরো মনে হবে একটা মানুষের বাচ্চার পায়ের ছাপ। আচ্ছা, সেম টু সেম।
তো মানে আমি মনে মনে ওটা পরে আমি ভাবছি যে কি হয়েছিল কেসটা, ওনার ওখানে ঠাকুর ঘর, কলা টলা খাবার দাবার থাকে, ফলমূল থাকে, তো হয়তো রাত্রিবেলায় খেতে এসেছে, এবার হয়তো ভুলবশত ওই যে আলপনা দেওয়ার যে লিকুইড যে ইয়েটা হয়তো ওর মধ্যে হয়তো বেচারার পা পড়ে গেছে কোনো একটা, এবং ও যখন নেমেছে ওই এক পা মানে ছাপ পুরো ফেলতে ফেলতে নেমে এসেছে, এবং সকালবেলাতে ওরা উঠে দেখেছে যে আলপনার পুরো একদম মা লক্ষ্মীর পায়ের ছাপ ফেলে দিয়ে চলে গেছে, এবং রীতিমতো ও পুরো সিঁড়ির মাঝখানে, বিকট লাগছে হ্যাঁ, কিন্তু বেশ সুন্দর করে একদম কাঠ দিয়ে একদম পুরো বাঁধিয়ে রেখে দিয়েছে, না এটা মা লক্ষ্মীর পায়ের ছাপ, আমার ঘরে মা লক্ষ্মী এসেছিলেন স্বয়ং, তো এটা আমাকে রাখতে হবে। মানে আমরা প্র্যাকটিক্যালি মানে যাই তো, মানে কত কিছু যে এক্সপিরিয়েন্স করি না দাদা, আজব পিকুলিয়ার জিনিস এক্সপিরিয়েন্স করি। আচ্ছা এবার আমাকে তুই বল যে ওই বেজি বলা হয়, আচ্ছা বেজির আগে আরেকটা প্রশ্ন করে নি, হ্যাঁ সেটা হচ্ছে যে ধর আমাকে কোনো একটা সাপ কামড়ে দিয়েছে, হ্যাঁ এই সাপটা নির্বিষ না বিষ আছে এটা বোঝার কোনো উপায় আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দাদা, এটা আমাকে অনেকেই কোয়েশ্চেন করে, আমাকে ওই কাটা জায়গার ছবি পাঠায়, দিয়ে বলে দাদা একটু আপনি বলুন। তো রিসেন্টকার একটা ঘটনা দিয়ে আমি শুরু করি, মাস দুয়েক হয়নি এখনো, আমি চ্যানেলে আমার ভিডিও রয়েছে, একটা 2.5 বছরের বাচ্চা কোবরা বাইটে মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে অবধি সে বুঝতে পারেনি যে ওটা স্নেক বাইট হয়েছিল। কেসটা কি হয়েছিল, সেই বাচ্চাটা তার মামার বাড়িতে গেছিল, কোনো একটা পুজো অকেশন কিছু একটা ছিল, একটা চাতাল টাইপের, খোলা চাতাল টাইপের ছিল, সেখানে রান্না বান্না হচ্ছিল, এবং চাতালটা ঢালাই করা কিন্তু মাঝে মাঝে জায়গা ফোকর ফাকর ছিল। তো বাচ্চাটা ওখানে খেলা করতে করতে পাটা ঢুকে যায়, এবার পা যখন বার করে বাচ্চাটা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে, দেখে ওখানে কিছু স্ক্র্যাচ পায়, জাস্ট স্ক্র্যাচ, আঁচড়। এবার ওখানে বললাম না একটু গর্ত মতো ছিল, আবার ঢালাই ছিল, ভেবেছে যে ওই ভাঙা ভুঙে ওখানে ছিল, তো ওইখানেই পা ঢুকিয়ে খেলতে দেখেছে, তো ওখান থেকে বের করতে গিয়ে টান লেগে হয়তো স্ক্র্যাচ পড়ে গেছে। বাচ্চা কান্না থামাচ্ছে না কিছুতেই, তো মা বাবা কি করেছে, তাকে চকলেট ফকলেট এনে দিচ্ছে, ওই জায়গাটায় ওষুধ ফষুধ লাগাচ্ছে, কিন্তু কান্না থামছে না। এবার সেও দেখেনি, কেউ দেখেনি। এবার গর্তটাও নাকি সার্চ করেছে, ওর দাদু নাকি হাত ঢুকিয়ে ওই জায়গাটা দেখারও চেষ্টা করেছে, কিছুবার পায়নি। তো আমরা ভিডিওটা যেদিন শ্যুট করি, পরে আমরা শুনছি যে মা নাকি কি করেছিল, ওকে ওই অবস্থাতেই খাইয়ে দাইয়েও দিয়েছিল এবং ঘুম পাড়িয়ে দিয়েছিল, ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু বাচ্চা তো ঘুম মানে হচ্ছে না, সে রীতিমতো কান্না করে যাচ্ছে। তারপর ওদের ডাউট হয় যে কী কেস, তখন ওরা হসপিটালে যায়। হসপিটালে যেতে যেতে সে বাচ্চার শ্বাসকষ্ট উঠে গেছে, এবার আমাদের রুরাল হসপিটাল ওখান থেকে কিছু হয়তো মেডিসিন দিয়েছে বা দেয়নি, স্যালাইনটা স্টার্ট করেছে, দিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ট্রান্সফার করে দিয়েছে। গাড়িতে করে যাচ্ছে, বেথুয়া জাস্ট ক্রস করেছে, আমাদের বেথুয়াটারি জাস্ট ক্রস করেছে, বাচ্চা মারা গেছে। তবু ওরা গেছে শক্তিনগর অবধি, শক্তিনগরে গিয়ে ডাক্তার তখন বলেছে যে মেবি এটা স্নেক বাইট, দিয়ে যাই হোক পোস্টমর্টেম তারপর বডি করা হয়, এবং সেই দিন রাত্রিবেলাতে লোকাল মানুষজন সেই জায়গাটায় পুরো ওই চাতাল ভেঙে খোঁজে, এবং খুঁজে ওখান থেকে সেই কোবরাটাকে পাওয়া গেছে। তো এই কারণে দাদা আমি কেউই যখন ওরকম ফটো আমাকে পাঠাই কামড়ের, যে দাদা এটা আপনি বলুন তো ভেনামাস না নন ভেনামাস, আমি আর কোনো রিস্ক নিই না। সব জায়গাতে আমরা দেখেছি বিষধর সাপের কামড় মানে একটা ডট ফোটা হবে, একটা হতে পারে, দুটো হতে পারে, কিন্তু এক্ষেত্রে বাচ্চার মা বাবা দাদু দিদা সবাই বলছে যে শুধু কয়েকটা ঘষে যাওয়ার মতো স্ক্র্যাচ। আমরা কি করে বুঝবো বলো, বুঝতেই পারেনি। তো ওই কারণে আমি বলি যে 100% গ্যারান্টি নেই ভাই, কিচ্ছু করার নেই। যে ডট মানে যে বিষধর, নির্বিষ মানে যে স্ক্র্যাচ, এই আমি আর এতে আর কনফিডেন্স দেখাতেই যায় না। আমি বলি যে তুমি দেখেছো সাপ বাইট, বলে হ্যাঁ দাদা সাপে কামড়েছে,
আমি বলি তাহলে তুমি সোজা হসপিটালে যাও, ডাক্তারকে ডিসাইড করবে ওটা, ডাক্তার সিমটম দেখে সেটা ডাক্তার ডিসাইড করবে। আমি এখন ফোনে তোমাকে কিছু একটা বলে বসে থাকবো, তারপর পেশেন্টের যদি কিছু হয়ে যায় সেই দায় কে নেবে? আমি তো নেব না। মানুষের জীবন মূল্যবান জীবন, তো আমি সেইটা নিয়ে তো খেলা করতে পারি না। এবং এটা দর্শক বন্ধুদেরও জানা উচিত যে স্নেক বাইট হয়তো অনেক বইয়েই আপনারা দেখতে পাবেন যে বিষধর সাপের কামড় মানে ডট, নির্বিষ সাপের কামড় মানে স্ক্র্যাচ। এই চক্করে থাকবেন না, বইয়ে ভুলভাল অনেক কিছু লেখা পাবেন সাপ নিয়ে। যদি সাপ বাইট করে আর যদি আপনি সাপ না চেনেন যে বিষধর না নির্বিষ, আপনি অবশ্যই যাবেন কোথায়? সোজা সরকারি হাসপাতাল, তাও আবার কোথায়? আপনার বাড়ির সব থেকে যেটা কাছে পাবেন সেইখানেই যাবেন। অন্য কোথাও যাবেন তো টাইম কিল হবে, পেশেন্টটা কিন্তু মারাও যেতে পারে। এবার তুই আমার বল যে বেজি, এই যে তুই বলি বেজি সাপের সঙ্গে লড়াই করতে পারে, সাপ মারতে পারে, বেজিকে সাপ কামড়ালে বেজির ওপর কি কোনো এফেক্ট হয় না? দেখো, অ্যানিম্যাল টু অ্যানিম্যাল ভ্যারি করে। বেজির মধ্যে বিষ প্রতিরোধ করার ক্ষমতা একটু বেশি থাকে, যেটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, তো বেজিরা কি সাপের বাইট খায় না? বাইট কিন্তু খায়। তবে বেজির লোমের স্ট্রাকচারটা এমন থাকে, ডবল কোট বলে ওটাকে। আচ্ছা, মানে ডবল কোট কোনটা হয়? কিছু জার্মান শেপার্ড আমরা ডগের মধ্যেও দেখি ডবল কোট থাকে। মানে একটা কোট হয় লম্বা এবং তার ভেতরে আর একটা কোট থাকে ছোট। মানে ওই ছোট কোটটা বডিটা, মানে তুমি চামড়া খুব কষ্ট করে দেখতে পারবে। বেজির যদি তুমি চামড়া খোঁজো, চামড়া দেখতে পাবে না। ওদের ডবল কোট, দু রকম লোমে খুব সুন্দর করে একটা প্রোটেকশন থাকে। ওদের গায়ে চট করে বাইট পড়ে না, চট করে দেখে মনে হবে ছোবলটা পড়লো, কিন্তু দাঁত কিন্তু স্কিন অবধি পৌঁছায়নি। এরকমটা হয় ম্যাক্সিমাম কেসে। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে বেজি ভীষণ পরিমাণে ফ্লেক্সিবল হয়, মারাত্মক ফ্লেক্সিবল। এবং ওদের রিফ্লেক্স, ওদের রিফ্লেক্স হয় বিড়ালের মতো। মানে একটা সাপ বিড়ালকে কোনো সময় বাইট করতে পারে না। একটা সাপের রিফ্লেক্স যত ফাস্ট, বিড়ালের কিন্তু রিফ্লেক্স ওর থেকেও অনেক গুণ ফাস্ট। এই কারণে অনেক ভিডিওতে দেখবে স্লো মোশনে দেখায় যে সাপটা ছোবল মারতে গেল, লাস্ট মুভমেন্টটা তারাং করে লাফিয়ে বিড়ালটা চলে গেল, বাইটটা কিন্তু পড়লো না। তো এই ধরনের রিফ্লেক্স বেজির মধ্যেও কাজ করে। এবং কি বেজিও ভীষণ ফোকাস থাকে, টার্গেটেড থাকে যে সাপের মাথাটাই একদম ও। আর সাপের মাথাটা ছোট্ট জীবন, সাপের জীবনটা কিন্তু খুব ছোট্ট, ওই মাথাটাও খুব ছোট্ট থাকে। একবার যদি মাথাটা ধরে নেয়, খাচ করে একটা কামড় বসিয়ে দেবে, সাপ মরে যায়। এই কারণে বেশিরভাগ কেসে কি হয়, সাপ মরে যায়, বেজি জিতে যায়। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখেছি 2-3টে বেজি মিলেও সাপের লেজের দিকে একজন কামড়াচ্ছে, একজন দাঁড়িয়ে আছে মাথাটাকে টার্গেট করে, পিছন থেকে বেশি অ্যাটাক করে দেখবে। খুব সহজ হয় এটা, যে বেজিটা তো ঝুন্ড বেঁধে থাকে, সাপ তো ঝুন্ড বেঁধে থাকে না, সাপ সিঙ্গেল থাকে। এবার সামনে যে বেজিটা সাপটাকে খেলাচ্ছে বলতে পারো, সাপ ওই রকম ওর দিকে অ্যাটেনশন নিয়ে আছে। এবার পাশে যে বেজিটা আছে, ওর মাথাটা ধরা খুবই ইজি। ও বুঝতে পারছে যে সাপ সামনে অ্যাটেনশন রয়েছে, ও পেছন থেকে টুক করে ধরে মাথাটাকে ধরে মুড়িয়ে দেয়, মরে যায়। এই কারণে সাপে নেউলের যুদ্ধে ম্যাক্সিমাম জয়ী হয় নেউল, আর হেরে যায় সাপ। তবে এরকমও কিন্তু আমরা দেখেছি নেউলও কিন্তু মারা যায়। অনেকে এই ভুল ধারণার মধ্যে থাকে যে বেজি মারা যায় না, বেজিও কিন্তু মারা যায়। কিন্তু ওই যে বললাম যে ওদের ফ্লেক্সিবিলিটি এবং ওদের ওই যে ঝুন্ড বেঁধে থাকা এবং ওদের লোমের গঠন, এই তিনটে কারণে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভান্টেজ পায় বেজি। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে সাপটা বেজিটাকে মেরে ফেললো, কিন্তু সেক্ষেত্রে কি করলো, সাপটা বেজিটাকে পেঁচিয়ে ফেলতে পেরেছিল। আচ্ছা, কোনো কারণে কাছাকাছি এসে গেছে, পেঁচিয়ে ফেলেছে, বেজিটা কামড়াচ্ছে কিন্তু ওর বডিতে কামড়াচ্ছে, ও বাইট করলো 2-3 বার, বেজিটা আস্তে 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 নেতিয়ে গেল। হতেই পারে, কিন্তু জেনারেলি এটা উল্টোই হয়, জেনারেলি বেজি যেতে। আচ্ছা, আর একটা সাপের নাম আমরা জানি, দ্যাট ইজ হলহলে সাপ। হ্যাঁ, হলহলে সাপ নিয়ে অনেক ইন্টারেস্টিং গল্প আছে। আর হলহলে সাপ নাকি শুধু শনি মঙ্গলবার কামড়ায়। এই কেসটা কি? না, শনি মঙ্গলবার কামড়ায় তা না। শনি মঙ্গলবারে কামড়ালে হচ্ছে মানুষ বাঁচে না, কোনো কিছু কাজ করবে না, কোনো ওঝা, কোনো গুণিন, কোনো মেডিসিন, অ্যান্টিভেনাম, হসপিটাল কিছুই কাজ করবে না। শনি মঙ্গলবার খুব সাবধানে থাকতে হয়। যদি ওই হলহলেটা বেসিক্যালি হচ্ছে ওই যেটা তোমার হেলে সাপ, আমরা সোজা বাংলায় হেলে যেটাকে বলি, তো সেই হেলে সাপ এখন অনেক কমে গেছে। ওই হেলে সাপটা থেকে আমাদেরকে নাকি শনিবার আর মঙ্গলবারে সাবধান থাকতে হয়। এটা গল্পটা কি? এটার গল্পটা হচ্ছে এটাই যেটা আমি বললাম, যে শনি মঙ্গলে সাবধান থাকতে হয়, কারণ ভোলে বাবার কাছে প্রত্যেক সপ্তাহে, মানে বাকি দিনগুলো হচ্ছে বিষ
স্টোর থাকে, হ্যাঁ, এবং কিছু একটা সাপ বা অভিশাপের একটা ব্যাপার আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কিছু একটা আশীর্বাদ বা অভিশাপের ব্যাপার আছে। ভোলে বাবা ওকে হয়তো অভিশাপ দিয়ে বাকি দিনগুলো বিষ কেড়ে নিয়েছিল, নিজের কাছে রাখতো, এবং ওই শনিবার মঙ্গলবার দেখে ওর মাথাতে বিষটা ঢেলে দেয়। আচ্ছা, হ্যাঁ, এবং ওই শনিবার মঙ্গলবারে কামড়ালে কোনো কিছু আর কাজ করবে না, মানুষ মারা যাবেই। আচ্ছা, গল্পটা হচ্ছে এটা। সত্যিটা কি? এবার সত্যিটা হচ্ছে যে এরকম কোনো ফান্ডা কিছু নেই। যে নির্বিষ সাপ সে জন্ম থেকে আমৃত্যু সে নির্বিষ, আর যে বিষধর সে জন্ম থেকে আমৃত্যু সে বিষধর। তো যেটাকে হলহলে বলে, অনেকে ভেন্টি সাপ বলে, অনেকে হেলে সাপ বলে, আঞ্চলিকভাবে অনেকে অনেক রকম নাম ধরে ডাকে। তো সে হেলে সাপ হচ্ছে বেসিক্যালি নন ভেনোমাস, নির্বিষ সাপ। খুব ভালো একটা সাপ আমাদের গ্রাম বাংলায় আমিও ছোটবেলায় প্রচুর দেখেছি, কিন্তু রিসেন্ট আর দেখতে পাচ্ছি না। প্রায় অবলুপ্ত, বিলুপ্ত প্রায় একটা প্রজাতিতে পরিণত হয়ে গেছে। তো এটা নির্বিষ সাপ। এই ধরনের গল্প মানুষ জানি না কি কারণে বানিয়েছে, সাপ নিয়ে তো প্রচুর মানুষ গল্প বানায়, তো এটা ওয়ান কাইন্ড অফ একটা গল্প। এই গল্পের সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। ও যে বারেই তোমাকে কামড়াক না কেন, সে তার কোনো এফেক্ট তোমার শরীরে কিছু দেখা যাবে না। শনি মঙ্গল বলে কিচ্ছু নেই সারা সপ্তাহেই, কিন্তু এটা তুমি সম্পূর্ণ সেফ থাকতে পারো। ওটা যেরকম দাঁড়ার সাপ নির্বিষ সাপ, জলঢোরা নির্বিষ সাপ, ওটাও নির্বিষী সাপ, কোনো ভয়ের কিছু তুই তো বলেছিস কালনাগিনীও নির্বিষ। কালনাগিনীও নির্বিষ, মানে আমি মানুষের বোঝার জন্য বলেছি ওটা মাইল্ডলি ভেনোমাস, হ্যাঁ, কিন্তু মানুষের শরীরে এফেক্ট হয় না। সাংঘাতিক। আচ্ছা, জীবনের সবচেয়ে কঠিন রেস্কিউ বা ভয়ঙ্কর অভিজ্ঞতা কোনটা? বাইট তো একটা ছেড়েই দে, তাছাড়া আর কোনো সবচেয়ে কঠিন রেস্কিউ? দেখো, মেমোরেবল রেস্কিউ অনেকই হয় আমাদের। রিসেন্ট লাস্ট আমি একটা ভিডিওতেও দেখিয়েছি যে যে বাড়িতে আমরা রেস্কিউ করতে গেছিলাম সেখানে তারা ওইরকম গোখরোর বাচ্চা দেখে আমাকে ফোন করে। তো সারাদিন ধরে একটা বৃষ্টিপূর্ণ ওয়েদার ছিল, তার মধ্যে সেই তার বাড়ির প্রায় পুরোটাই আমরা মেঝে ছিল মাটির, হ্যাঁ, পুরো খুঁড়ে খাড়ে একদম পুরো বাচ্চা 2-4টে পাওয়া গেছিল। কিন্তু সেইখানে আজব একটা ব্যাপার ছিল, সেই বাড়ির ওই মেঝের মানে মাটির নিচে আমরা কিছু গোটা ডিম পাই, প্রায় 25খানা। সেই ডিমে তা দিচ্ছিল মা এবং বাবা একসাথে, যেটা কিছুটা রেয়ার, কারণ বাবা সাপ থাকে না। মানে ডিমে তা দেয় ওই 1 মাস 1.5 মাস টাইমটা মা সাপ থাকে শুধুমাত্র, কিন্তু ওই জায়গাটায় আমরা মা এবং বাবা একসাথে পেয়েছি কোবরা, স্পেকটেকল কোবরা। তো সেই দুটো গোখরো সাপ উদ্ধার হয়েছে, 25খানা ডিম উদ্ধার হয়েছে, এবং প্রত্যেকটা ডিম ইনট্যাক্ট ছিল, মানে সেই ডিমগুলো একটাও ফোটেনি। তো আমাদের ডাউট হলো যে তাহলে যে বাচ্চাগুলো বেরোচ্ছে তার মানে এদের জন্য আবার আলাদা কোনো একটা বাসা আছে, মানে এই থোক থেকে কোনো বাচ্চা বেরোয়নি। তো আমরা আরও খোঁড়াখুড়ি করে আরও মোটামুটি 20-22টার একটা থোকা পাই, যেগুলো থেকে সব বাচ্চা বেরিয়ে গেছিলো, এবং সেই বাচ্চার থোকা থেকে আমরা হয়তো 2-4টে বাচ্চা আমরা পেয়েছিলাম, বাকি সব আর পাওয়া যায়নি, এদিক ওদিক ছড়িয়ে গেছিলো। বাকি ওই যে থোকাটা পেয়েছিলাম ডিমের, তার বাবা মাকেও পাইনি। কিন্তু এটা একটা বিরাট একটা টাইম কিলিং, এবং সারাদিন ধরে এই যে এত কিছু পেলাম, হ্যাঁ, মোট 45খানা ডিম ধরো একটা বাড়ি থেকে পাওয়া, তার মধ্যে 25টা না ফোটা এবং 20-22টা ফোটা, মানে এটা একটা মারাত্মক একটা স্কেয়ারি ব্যাপার ছিল। মানে সেই ফ্যামিলিও মানে ধারণাও ছিল না, গোটা পাড়ার লোক হাজির হয়ে গেছিল, কেউ মানে আন্দাজও করতে পারেনি যে এতটা ভয়ঙ্কর ব্যাপার যে হতে পারে, এতটা মানে এত কিছু যে ওই ঘরের মধ্যে ছিল। তো সেটা একটা বেশ মানে একটা মেমোরেবল রেস্কিউ বলতে পারো। তাছাড়া মেমোরেবল রেস্কিউ আমাদের অনেক হয়। রিসেন্ট বললাম যে খুব বড় একটা, মানে আমার উদ্ধার করা সব থেকে বড় রাসেলস ভাইপার, প্রায় 5.5 ফুট 6 ফুট লম্বা, রেস্কিউ করলাম। প্রথম ময়াল সাপ রেস্কিউটাও আমার লাইফের একটা মেমোরেবল, ভীষণ রোমাঞ্চকর একটা রেস্কিউ ছিল, কারণ ওই একা এমন জায়গায় ময়াল সাপটা ঢুকেছিল, হ্যাঁ, সেই জায়গা থেকে বার করা মারাত্মক চ্যালেঞ্জিং ছিল, আর বের করার পর তাকে হ্যান্ডেল করাটাও তার থেকেও বেশি চ্যালেঞ্জিং ছিল। তো ওভারঅল সেটা মানে আমি কোনোদিনও ভুলবো না। আর অবশ্যই যে স্নেক বাইটটা আমার সাথে হয়েছে সেই দিনটা তো আগের এপিসোডে আমরা শুনেছি। আচ্ছা, এই যে একটা খুব মজার তোর ভিডিও দেখলাম, সাপ মাতাল হয়ে গেছে এরকম একটা ভিডিও কি তোর এতে দেখলাম চ্যানেলে? সাপ মাতাল হয়নি, কোনো মাতাল কি ইয়ে করছে মানে রেস্কিউ করার টাইমে? হ্যাঁ, এরকম ইনসিডেন্ট দাদা আমাদের সাথে হতেই থাকে। মানে আমরা রোজ নিত্য নতুন এক্সপিরিয়েন্স করি, এই যেহেতু একদম গ্রাউন্ড লেভেলে কাজ করি,
হ্যাঁ রিসেন্ট তুমি যে ঘটনাটা বলছো ওটা চাপড়াতে গেছিলাম নদিয়ার। তো ওখানে কি হয়েছে, জোড়া গোখরো পেয়েছিলাম। আচ্ছা। জোড়া গোখরো পাওয়ার পর হঠাৎ করে দেখি যে এক মাতাল টাইপের এক মানুষ, হ্যাঁ, সে সকাল সকাল ভালো মন্দ বেশ চড়িয়ে এসছে এবং বলে যে নিয়ে যাওয়া যাবে না সাপ, নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, সে একদম বলছে যে এটা রেখে যাও। আমি বলছি কেন, কি করবে তুমি, দুধ কলা দিয়ে পুষবে? বলে হ্যাঁ থাকবে, আমাদের এখানেই থাকবে, তোমাকে নিয়ে যেতে হবে না। দিয়ে যাই হোক লোকজন মানে ওকে ওখান থেকে প্রচুর লোক জড়ো গ্যাদারিং হয়ে গেছে, তো প্রচুর ওকে ওখান থেকে আলটিমেটলি ওখান থেকে সাইড করা হলো। এবং শুধু তাই না দাদা, যখন আমি মানুষকে অ্যাওয়্যার করছি, আমি তো প্রত্যেকটা রেস্কিউয়ে যেখানেই যাই সেখানেই আমি মানুষজনকে ছোট করে ওখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প মতো করে নিই, যে কি হয় না হয় মানুষজনকে আমি বলি। তো যখন আমি সাপ নিয়ে বোঝাচ্ছি, আমি আর বিষ্ণু আছি, তো সেই টাইমে কি হচ্ছে, ও কখন আমাদের ফাঁকে এসে সেই সাপ ধরে টানটানি করছে, মানে সেই সাপ ধরে নিচ্ছে। তো আমরা ওই বোঝাচ্ছি সাপটা নিয়ে, দুটো সাপই ধরো হুড ধরে একদম বসে আছে আমাদের সামনে। আমাদেরকে ধরো ওই টাইমে কনসেন্ট্রেট শুধুমাত্র সাপের দিকে রাখতে হয়, কারণ এগুলো মারাত্মক নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, এরকম টাইপের ব্যাপার। তো তার মধ্যে কি হচ্ছে, সেই মাতার লোক আমাদের ফাঁকে চলে এসে সেই সাপের লেজ ধরে নিয়ে নিচ্ছে, বলে দাও আমি মরবো। লেজ সালা মরার জন্য সালা আমাদের এখানেই পেলো। আজব কাণ্ড কারখানার সম্মুখীন হই দাদা। দিয়ে তো যাই হোক মানে ওখান থেকে তারপর লোকজন ওখান থেকে পুরো ভাগিয়েই দিল একদম, ওকে ওখান থেকে সাইড করে দিল। এরকম শুধু একটা না, এরকম মাঝে মধ্যেই আমরা হই যে দেখি ওরকম রেস্কিউ করি, এক জায়গায় গিয়ে হচ্ছে মানে সাপটা বেরিয়ে পালিয়ে যাচ্ছে, এবার আমাদের সাহসে মেনলি ওরা সাহস পায়, ওরা তো 20 টাকার এফেক্ট চলছে ওদের মাথার মধ্যে, কিন্তু আমরা ওই যে গেছি তো, হ্যাঁ, ওরা বিরাট সাহস পেয়ে যায়। আমরা ধরতে যাচ্ছি, সাপটা বেরিয়ে পালিয়ে যাচ্ছে, উমা দেখছি ও লেজ ধরে এবার ঝুলিয়ে নিয়েছে, বলছে এই দেখো আমি ধরে নিয়েছি। হ্যাঁ যা হালুয়া এক্ষুনি, কারণ দেখো রিসেন্ট আমরা জেপি যাদবের ইনসিডেন্ট দেখলাম বিহারে। ও রেস্কিউ করে, দীর্ঘদিন ধরে রেস্কিউ করে। সে কি করলো, এটাও কিন্তু ভাইরাল একদম রিসেন্ট, ফেসবুক ইউটিউবে কিন্তু বিরাট একটা ভাইরাল টপিক, যে একটা রেস্কিউ, সে কি হলো ড্রাঙ্ক অবস্থায় একটা বিরাট বড় কোবরা নিয়ে ধরেছে, হয়তো রেস্কিউ করেছে, সেটা নিয়ে রাস্তার মধ্যে স্টান্টবাজি করছে, সাপের মাথায় মারছে, ওটাকে নিয়ে এইভাবে ধরছে, তুলছে, ফনা দেখাচ্ছে। হ্যাঁ, এবার যেহেতু মারাত্মক ড্রাঙ্ক ছিল, ওর হাতে ঘুরে বাইট করে দিল। নিউরোটক্সিন, অলরেডি তুমি টক্সিকেটেড, মাতাল হয়ে আছো, তোমার নার্ভ অলরেডি শিথিল, তার উপর নিউরোটক্সিন গেল। ওই জেপি যাদবের কেসটা দেখলাম, মিনিট 15 টাইম পেল না, ওই স্পটে মরে গেল লোকটা। ওই সাপটাকে ধরে তারপর ও মানে অবিচল, হ্যাঁ একদম মানে তার কেটে যায়। তো যখন তুমি মদ্যপ অবস্থায় থাকবে তোমার তো তার কেটে যাবে। তো ওই দেখছে হাত কেটে গেল, ওর মানে ফেসিয়াল এক্সপ্রেশনও কিছু চেঞ্জ হলো না, ও ওইভাবেই কি টলতে টলতে ওই সাপ তবু দেখাচ্ছে, কৌটোর মধ্যে ভরছে, ভরতে ভরতে মাথাটা এভাবে ঢুকিয়েছে, ভরতে ভরতেই ও আচারকে ওইভাবে পড়ে গেল, ডেড, স্পটেড ডেড। এরকম ঘটনা আমরা খুব কম দেখি। মাই গড। এই কারণে আমি সবাইকে বলি, ওই যে আমার ভিডিওতে যেরকম দেখো দাদা, ওই মাতাল হয়ে অনেকে ওইভাবে ধরতে চলে, খুব রিস্কি, এরা বাইট হলে এদেরকে বাঁচানো যাবে না। তুমি স্বাভাবিক অবস্থায় আছো, তুমি যদি টাইমে পৌঁছে যাও তুমি বেঁচে যাবে, কিন্তু তুমি ড্রাঙ্ক অবস্থায় যদি স্নেক বাইট হয় না, বিশেষ করে নিউরোটক্সিন, কোবরা বাইট বা ক্রেট বাইট, এগুলো যদি হয়, বাঁচানো অলমোস্ট সম্ভবই নয়, ইম্পসিবল। তাহলে যারা ধর ওই ওয়ানাবি যত রেস্কিউয়াররা রয়েছে, অনেকেই এখন মানে তোদের দেখা দেখি, তুই এবং আরো 2-1 জন আছে যারা খুব ইদানিং পপুলার হচ্ছে, তাদের দেখা দেখি অনেকেই না মানে রেস্কিউ নেমে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকেই করে আমাদের দেখা দেখি। এইটা কতটা রিস্কি, বিরাট রিস্কি দাদা, বিরাট রিস্কি। আমাদের দেখা দেখি অনেকেই ভেবে নেয় যে, দেখো দাদা তুমি বাইরে থেকে যেটা দেখছো, ভিডিওতে যেটা দেখছো, ক্যামেরার ওপর থেকে দেখছো যে শুধুমাত্র শাশ্বত লেজ ধরে ঝুলে আছে, কিন্তু আমাকে কিন্তু অনেক কিছু সেন্স করে নিতে হচ্ছে, যে ওই যে লেজ ধরে ঝুলিয়ে রেখেছি, ও তো আমার পায়ে বাইট করে দিতে পারে, আমাকে কিন্তু অনেক কিছু মেজারমেন্ট করে রাখতে হচ্ছে। যখন আমি অনেকক্ষণ ধরে রাখবো আমার কিন্তু হাতও লেগে যাবে, মানে হাতটা নিচের দিকে হয়ে যেতে পারে। অনেক কিছু টেকনিক্যাল ক্যালকুলেশন আমার মাইন্ডের মধ্যে চলে, সেগুলোকে চালিয়ে কিন্তু ওটাকে করছি। তুমি শুধুমাত্র ক্যামেরার ওপর থেকে জিনিসটা দেখে তুমি বুঝতেই পারবে না, তুমি ভাববে যে এটা কিছুই না। তোমার মধ্যে হিরোইজম জাগছে, তুমি ওই 18-20 বয়সের মধ্যে আছো, তুমি বলে চলো শাশ্বততা তো বিরাট পপুলার হয়ে গেছে, আমিও এরকম ভাবে করবো, তাহলে পাবলিক অ্যাটেনশন পাবো। এই করতে গিয়ে কত মারা যাচ্ছে। তো
হ্যাঁ ঘটনা ঘটছে, হাতে কলমে না জেনে এই জিনিস করতে গিয়ে প্রচুর মারা যাচ্ছে। এখন কেমন আছে শাশ্বত? এখন ভীষণ ব্যস্ত আছে শাশ্বত, কারণ এই বর্ষাকালে আমরা নিঃশ্বাস ফেলার টাইম পাই না দাদা। প্রচুর এখন মানে যত দিন যাচ্ছে ধরো পরিচিতি লেভেল তো ক্রমশ বাড়ছে। প্রচুর রিসেন্ট মানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসছে, বিশেষ করে শুধুমাত্র স্নেক রেস্কিউ না, আমরা যে কিছু শর্টের মাধ্যমে আমরা দেখাই যে ডগ রেস্কিউ করি, বিভিন্ন কুকুরের সমস্যা হয় বা যে কোনো অ্যানিম্যালই আর কি, কোথাও ধরো ফেসে গেছে। একটি খুব বাজে মিসহ্যাপ ঘটেছে, দেখেছিস? যে নর্দমা থেকে ছেলেটা একটা বাচ্চা কুকুরকে বের করেছিল, বুঝতেও পারিনি, আঁচড় লেগে গেছে, রেবিস হয়ে মারা গেছে। ফলে রিসেন্ট তোমাকে আরেকটা ঘটনা বলছি দাদা, তাহলে শোনো। এই যে ভামবিড়াল তোমার পিছনে যে ওই যে উপরে যে ছবিটা রয়েছে, ওই ভামবিড়াল এইরকমই কোনো একটা অফিসে ঢুকে গেছিল মাস 3 আগেকার কথা। তো সেই অফিসে ঢুকে গেছে, সে পালাতে গেছে, একজনকে বাইট করেছে আর একজনের গায়ের উপর দিয়ে পালিয়েছে, জাস্ট হালকা একটা স্ক্র্যাচ হয়েছিল। তো দুজনাই হসপিটালে গেছিল, হসপিটালে গিয়ে বলেছে এরকম এরকম ব্যাপার। তো যার বাইট হয়েছে সে অ্যান্টি রেবিস কোর্সটা কমপ্লিট করেছে, আর যার আঁচড় হয়েছে হালকা সে শুধুমাত্র টিটেনাস নিয়ে চলে এসেছে, সে র্যাবিসের কোর্সটা আর কমপ্লিট করেনি। মানে ওই ঘটনার 2.5 মাস 3 মাসের মাথায় সেই বেচারা কিন্তু র্যাবিস হয়ে মারা গেল জলাতঙ্ক হয়ে। তো সত্যিই মানে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করি ভীষণ মানে ভয়ের। এই যে আমি তোমাকে এখানে দেখাবো, এটা কালকের ঘটনা। কালকে একটা কুকুরের মাথায় কৌটো আটকে গেছিলো, সেই বেচারা 8-10 দিন ধরে ওইভাবেই ঘুরছিল, পাড়ার লোক ছাড়াতে পারছিল না। তো আমরা যাই সেখানে, কুকুরটা ওভার অ্যাগ্রেসিভ ছিল, সবাই তো একরকম থাকে না। তো সেটা ছাড়াতে গিয়ে লাকিলি যে ও আমাকে হাতটা পায়নি, কামড় বসাতে পারেনি, কিন্তু কামড় বসাতে না পারলেও ও কামড়াতে গেছিল। ওর দাঁতে, কুকুরটা এত বড়সড় চেহারার ছিল এবং এত পাওয়ারফুল একটা কুকুর ছিল, ওর দাঁতের ধাক্কাতে এই জায়গাটা আমার এখনো ব্যথা হয়ে রয়েছে এবং এই জায়গাটা ছুলে যায়, ব্লাড চলে আসে সঙ্গে সঙ্গে। তো অবশেষে কালকেও আবার আমাকে ভ্যাকসিন নিতে হলো। সাথে সাথে ভ্যাকসিন নিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিস বাবা, এই জিনিসগুলোতে না গাফিলতি করে লাভ নেই, কারণ গাফিলতি করলে অনেকে গাফিলতি করে। তবে আমি একটা জিনিস বলবো যে দাদা, তোমার যদি একবার অ্যাডাল্টহুডের পর যদি তোমার এই কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যাটাক হয়, স্তন্যপায়ী, ভামবিড়াল হতে পারে, খ্যাকশিয়াল হতে পারে, কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, তারপর যদি তুমি র্যাবিসের কোর্সটা যদি কমপ্লিট করো, তারপর কিন্তু তোমার আর পুরো র্যাবিস কোর্স আর কমপ্লিট করার দরকার পড়ে না। আচ্ছা, তোমার শরীরে সেই ক্ষমতাটা থাকে, জাস্ট অ্যাজ এ বুস্টার তোমাকে 2টো ডোজ নিতে হয়। আচ্ছা, এটা ডাক্তারবাবুদের সাথেই আলোচনা করে আমি এই কথাটা বলছি, ডে 0-তে এবং ডে 3-তে। আচ্ছা, মানে ডে 0 মানে যেদিন তোমার ইনসিডেন্টটা হলো সেই দিনই একটা তুমি নিয়ে নাও, হসপিটালে পাবে না, কারণ হসপিটালে গেলে কি হয়, ওরা ডেট দেবে, অনেক লেটের ডেট দেয়, হসপিটালে র্যাবিসটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। এটা খুব বাজে একটা সিস্টেম। র্যাবিস হওয়ার হলে তার মধ্যেই তো তোমার হয়ে যাবে। তো হসপিটালের আসাতে বসে না থেকে তুমি মেডিসিন শপ থেকেই তুমি ডে 0-তে একটা নিয়ে নাও আর ডে 3-তে একটা নিয়ে নাও, তাহলে এটা অ্যাজ এ বুস্টার তোমার শরীরটাকে বুস্ট করে দেবে, অসুবিধা কিছু হবে না। ওকে, অন দ্যাট নোট আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। শাশ্বতকে বিশেষ বিশেষ ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য, এত সুন্দর, আর ও এত ইন্টারেস্টিং ওয়েতে কথা বলে, তো সে গল্প করলে সময় কোথা দিয়ে বেরিয়ে যায় বোঝা যায়, টাইম প্রচুর কেটে যায়। এটা হয় দাদা, এটা কোনো শোতেও যখন আমি মানে হয়তো কিছু বলতে যাই, মানে টাইম মারাত্মকভাবে চলে যায়। মানে টপিকটাই তো একটা ভাস্ট টপিক, মানে এটাকে ছোট করে বলা খুব মানে বলা মুশকিল অ্যাকচুয়ালি মানুষকে। এই বিষয়টা এমন বিষয়, তো টাইম চলেই যায়। খুব ভালো থাক, তুমিও খুব ভালো থাকো। আমার জন্য অনেক অভিনন্দন, 1 বছর পূর্তি হলো, এইভাবে বছরের পর বছর আরো ভাস্ট মানে আরো ছড়িয়ে পড়ুক, আমি সেটাই সবসময় চাইবো। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের বলি, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করুন, নাহলে ওদের নিয়ে আসবো কি করে। একদমই তাই, দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার দর্শক যারা দেখছেন অবশ্যই দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, কারণ এখানে ভ্যারাইটি মানুষজনকে দাদা নিয়ে আসে, প্রচুর ইনফরমেশন এখান থেকে পেতে পারবেন, তাই সাবস্ক্রাইব করে দিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।